বলো। স্যার গতকাল ক্লাসের পর ওইভাবে স্যার একটু সময় দিতে পারিনি আর কি, এই জন্য স্যার দেখতেছিলাম এখন। আচ্ছা আচ্ছা, মানে রেগুলার টানা ক্লাস হয়েছে তো এই জন্য নাকি? স্যার তারপরে একটু কাজ ছিল, এই জন্য স্যার একটু মানে ধরতে পারি না, আর আজকে সারাদিনও স্যার বসতে পারি নাই। হুম, আচ্ছা সমস্যা নেই। গতকালের ক্লাস নিয়ে আমি একটু রিক্যাপ করে দেবো তোমাদের, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে স্যার। আচ্ছা, সাইম আলী খান কি খবর? সাইম আলী খান কি ব্যস্ত? আচ্ছা, স্যার টুম্পা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টুম্পা কি স্যার অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আচ্ছা, জি স্যার। তোমরা যারা দু একটা ক্লাস মিস করছো, সাপোজ তোমরা কি ওই ভিডিও রেকর্ডিং গুলা দেখে নিতে পারছো ওই ক্লাসগুলো যেগুলো মিস হয়েছে? স্যার আমি এখনো দেখি নাই, দেখবো, দেখে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই যে সায়েম তোমার ভিডিওগুলো সব আপলোড করছে দেখলাম একটা ইউটিউবে। তো ওখান থেকে তোমরা দেখে তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে? দেখে নিও, অবশ্যই দেখে নিও, মিস করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব, সবার আগে আহ গতকালকের ক্লাসের থেকে কয়েকটা কোয়েশ্চেন করি তোমাদের, তুমি একটু অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ভালো হয় সেটা। ওকে, এটা হলো আমরা সেকশন 12 যেটা, ওখানে দেখছিলাম টোটাল 4টা ক্ষেত্রে কি দেয়া যায় বলো তো? স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়া যায়, তাই তো? কয়টা ক্ষেত্রে জি জয়? স্যার, 4টা জি ক্ষেত্রে স্যার, 4টি ক্ষেত্রে স্যার। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দিতে পারে। হ্যাঁ, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বলতে আসলে কি বোঝায়, মানে কি বলো তো জয়? হোয়াট ইজ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, যদি প্রশ্নটা করি তোমাকে? স্যার মানে হচ্ছে যেই বিষয়ে কন্ট্রাক্টটা করা হয়েছে সেই বিষয়টাকেই পূর্ণ করতে হবে, এরকম কোনো কিছুকে স্যার স্পেসিফিক পারফরমেন্স বোঝায়। লাইক হ্যাঁ, আমি যদি একটা জমি কেনার জন্য কারোর সাথে চুক্তি করে থাকি, এখন সে যদি আমাকে জমির পরিবর্তে অন্য কোনো কিছু দিতে চায়, কিংবা সে আমাকে একটি ক্ষতিপূরণ দিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ক্ষতিপূরণটি আমার সেই জমি না কেনার জন্য পর্যাপ্ত না, বা আমি যদি সেই জমিটা না পাই, তো সেই ক্ষেত্রে আমার সেই ক্ষতিপূরণ দিয়ে সেটাকে পুষিয়ে নেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে কোর্ট বলতে পারে যে আপনার এখানে তাহলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টটাই করতে হবে, মানে আমাকে তাহলে জমিটাই দিতে হবে। কিংবা এমন যদি কোনো ক্ষেত্র হয় যে কোর্ট যেই ক্ষেত্রে সেটার কম্পেনসেশন মূল্যটা নির্ধারণ করতে পারতেছে না, তো সেই ক্ষেত্রেও স্যার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেওয়া যেতে পারে। আচ্ছা, টোটাল তাহলে কয়টা ক্ষেত্রে তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়? স্যার 4টা ক্ষেত্রে নর্মালি না? 4টা ক্ষেত্রে দিয়ে থাকে স্যার, 4টা ক্ষেত্রে। ঠিক আছে, 4টা। ভেরি গুড। ওকে, এখন প্রশ্ন হলো, তোমাকে যদি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো সেকশন 13 যেটা, এটা পড়ছিলাম আমরা। স্যার 13টা পড়ি নাই। পড়ি নাই না, ওটা না স্যার 13 পড়া হয়নি। ঠিক আছে, ওটা লাগবে না, ওটা বাংলাদেশের রিলেভেন্টটা। 14 থেকে একটু বলো কেউ একজন, সেকশন 14, যখন পুরোপুরি কমপ্লিট করা যাচ্ছে না কিন্তু কিছু অংশ কমপ্লিট করা যাচ্ছে, বলো জয়। স্যার বলবো। বলো। স্যার সাপোজ হচ্ছে আমি শিমুর সাথে একটা জমি কেনা নিয়ে কন্ট্রাক্ট করছি, তো হুম, সেই ক্ষেত্রে দেখা গেল যে 100% একটা জমি কেনার জন্য ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, কিন্তু হুম, আনফরচুনেটলি ওর নিজস্ব টাইটেল হচ্ছে 90 ডেসিমাল বা 90%, আর বাকি 10 ডেসিমাল অন্য কারো আন্ডারে। তো ও হুম, তখন আমাকে বলতে পারে যে আমি তো বাকি 10 ডেসিমাল তোমাকে দিতে পারছি না, তো তুমি আমার হুম। থেকে 90 ডেসিমালই নাও। তো সেই আচ্ছা, ক্ষেত্রে স্যার আমি এবং শিমু দুজনই যে কোনো একজনই কোর্টের কাছে গিয়ে চুক্তিটা বলবৎ করতে পারি, কারণ এক্ষেত্রে যেহেতু আমাদের কন্ট্রাক্টের যে আনপারফরমেন্স পার্ট সেটা হচ্ছে খুবই স্মল বা ছোট অংশ, এবং হুম, সেটা আমার কন্ট্রাক্টটা পারফরমেন্স করার জন্য মেজরও না, মানে হুম, ওইভাবে সেটা আমার কাজে লাগতেও আসে না। তো সেই ক্ষেত্রে হুম। আমি বলতে পারি ঠিক আছে, তাহলে তুমি আমাকে সেই 90% জমিটুকুই দাও। এটা হচ্ছে স্যার আচ্ছা, 14 আর কি মূল বক্তব্য। আর যদি এ যায়, তোমার যদি আহ, শিমু যায়, শিমু গেলে তা কোর্টে সেও গিয়ে কি বলবে? তা সেও যেতে পারবে। সাপোজ ও যদি হচ্ছে স্যার আমি না নিতে চাই,
তো সেই ক্ষেত্রে ও কোর্টে যেতে পারে। ও কোর্টে যেয়ে বলতে পারে যে যেহেতু আমার ওই অংশটুকু আমি দিতে পারতেছি না, বাকি আমি 90% দিতে পারছি, তো সেই 10%র জন্য আমি ওকে কম্পেনসেশন দিয়ে দিব, বা সেই 10%র টাকাটা আমি ওর কাছ থেকে নেব না। তো হুম। সেই ক্ষেত্রে হচ্ছে স্যার কোর্ট বলতে পারে ঠিক আছে, তাহলে আপনি ওনার কাছ থেকে 90%ই নিয়ে নেন। আচ্ছা, তাহলে দুই পক্ষই যেতে পারে, কিন্তু 15-তে কয় পক্ষ যেতে পারে সেকশন 15-এ? 15তে শুধুমাত্র এক পক্ষ যেতে পারে, যে ক্রেতা শুধুমাত্র সে যেতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে স্যার সাপোজ বিক্রেতা হচ্ছে তার একটা জমি আছে এবং তার জমির সাথে তার একটা বাগান আছে। তো সে হুম। হচ্ছে স্যার শুধু জমিটা দিতে পারছে, কিন্তু আনফরচুনেটলি সে বাগানটা হ্যান্ড ওভার করতে পারতেছে না। তো হুম। বাগানটা আমার জমিটা ভোগ করার জন্য অতটা ম্যান্ডেটরি না, বা ওইভাবে হুম। আমি সেটা বাগানটা না পেলেও চলে। কিন্তু হুম। আমি হচ্ছে স্যার বললাম তোমারে যে আচ্ছা তুমি, মানে আমি শিমুকে বললাম যে তুমি আমাকে বাগান ছাড়াই জমিটুকু দাও, সমস্যা নেই। তো ও যদি নাকচ করে, তো সেই ক্ষেত্রে স্যার আমি কোর্টের কাছে যেতে পারবো, যে হচ্ছে কোর্টকে বলতে পারবো যে আমি ওর ওই বাগান বাদেই জমিটুকু নিতে রাজি। তো এই ক্ষেত্রে ওকে আর আমার কোনো রকম কম্পেনসেশন বা ওর থেকে কিছু আমি দাবি করতে পারবো না। না জয়, তোমার 15 কনসেপ্ট একটু সমস্যা আছে। বনিয়ামিন, তুমি সেকশন 15 বুঝছো? স্যার 15 হচ্ছে স্যার লেখে মানে রেখে দিয়েছে স্যার, ওইভাবে ভালোভাবে বুঝি নাই সেজন্য আচ্ছা স্যার। ঠিক আছে, সমস্যা নেই, ইটস ওকে। সোনিয়া মির্জা, সেকশন 15 একটু বলো। স্যার আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। স্যার আমি গতকালকে ক্লাস ভালো করে পড়ি নাই, ছিলামই তো না। গতকালকের ক্লাস বোঝো নাই? আমি তো স্যার ক্লাসেই ছিলাম না গতকালকে। আপনাকে বললাম না বাসায় মেহমান আসছিল। গতকালকে ক্লাসটা আমার আবার একটু দেখতে হবে, ভিডিও দিছে ওইটা দেখে নিব। আচ্ছা সমস্যা নেই, 15 তাহলে 15 কে বুঝছো বলো তো, সেকশন 15? নাকি তোমরা পড়া ইয়েরা করে রাখো, তোমার কি বলো এটাকে, জমায় রাখো যে পরে দেখবো? না স্যার, জমায় রাখার চেষ্টা করি না স্যার। এই সেকশন 15 বুঝছো কি সেটা বলো আমাকে। হু হ্যাজ আন্ডারস্ট্যান্ড সেকশন 15? স্যার আপনি 15তে বলছিলেন যে হচ্ছে সেকশন 15তে যে শুধুমাত্র ভিকটিম হচ্ছে কোর্টে যেতে পারবে, ভিকটিম এরকম। যেতে পারবে, হ্যাঁ। মনে হ্যাঁ। করো এমন কোন চুক্তি যেখানে যেখানে আসলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না, কিন্তু যে অংশটুকু কমপ্লিট করা যাচ্ছে না সেটা আসলে মেজর পোর্শন। যেমন 14তে কি ছিল, 14তে ছিল 100% জমি, তার মধ্যে 98% কমপ্লিট করতে পারতেছে, 2 অংশ পারতেছে না। তাহলে এটা কি, এটা মাইনর পোর্শন। এইসব ক্ষেত্রে দুই পক্ষই যেতে পারে কোর্টে এবং গিয়ে নিজের পার্টটুকু সে করে বাকি পার্টটুকুর জন্য সে কম্পেনসেশন দিয়ে কি করতে পারে, পারফরমেন্স করাই নিতে পারে। এটা উদাহরণ জয় দিচ্ছে, ভালো কথা। কিন্তু 15তে 98% চুক্তিতে যদি এমন হয়, মানে সাপোজ তোমার 100% জমি ক্রয় করার চুক্তি করছে কেউ, কিন্তু দেখা যাচ্ছে যে সে হচ্ছে 50% বলতেছে চুক্তি, সাপোজ এই যে চুক্তিটা, এই 98% যে চুক্তিটা পারতেছে না, এবং তার সাথে মাঝখানে একটা বাগান আছে, ওই বাগানটাও দিতে পারতেছে না, ওই বাগান বা রাস্তা আছে সেটাও দিতে পারতেছে না। এবং তাহলে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে চুক্তিটা এমন একটা অবস্থায় চলে গেছে যে মেজর পোর্শন ফুলফিল করা যাচ্ছে না, এবং এমন কোনো অংশ ফুলফিল করা যাচ্ছে না যেটা আসলে খুবই ইসেনশিয়াল ফর দ্য পারফরমেন্স। এখন এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, কোর্ট বলতেছে এই ক্ষেত্রেও আমরা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দিতে পারি যদি কে যায়, ভিকটিম যায়। দেখা গেল জয় তোমার হচ্ছে খন্দকার আসপিয়ার সাথে চুক্তি করছে, জয় এখানে ডিফল্টার, জয় দিতে পারতেছে না, খন্দকার আসপিয়া তারপরেও নিতে চাচ্ছে। তাহলে এখানে ভিকটিমটাকে খন্দকার আসপিয়া, কারণ স্বাভাবিকভাবেই তার তো পুরোপুরি জমিটা পাওয়ার অধিকার ছিল, কিন্তু সে তো পাচ্ছে না। তারপরেও যদি সে মনে করে যে না আমি নিতেই চাই, তারপরেও সে কি করতে পারে, কোর্টে যেতে পারে এবং কোর্টে গিয়ে জয়কে বাধ্য করতে পারে সে যতটুকু পারতেছে ততটুকুই দেখ, এবং বাকি অংশ যেটা সেটার সমস্ত ধরনের এটার উপর থেকে দাবি দেওয়া ছেড়ে দেখ। বোঝা গেল? এখানে কিন্তু জি জয় স্যার। যেতে পারবে না, এখানে জয় যেতে পারবে না, যেতে পারবে আসপিয়া, কারণ আসপিয়া কি, আসপিয়া হচ্ছে স্যার এখানকার। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আই হোপ বুঝছো তোমরা জিনিসটা, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপরে তোমরা 18 নম্বর সেকশন নিয়ে কতটুকু বুঝছো আমাকে বলো দেখি। সেকশন 18, টোটাল টোটাল 4টা ক্ষেত্র আছে সেকশন 18-এ। এখানে তোমার পারচেজারের রাইট নিয়ে আলাপ করা হয়েছে। স্যার 18তে টোটাল 4 জনের কথা বলা আছে।
হ্যাঁ মানে এইখানটার মূল বক্তব্য হচ্ছে যদি টাইটেলটা পারফেক্ট না হয় বা প্রপার না হয়, তো প্রথমে যেটা ছিল স্যার এ নাম্বারে, যে আমি একজনের সাথে চুক্তি করলাম কিন্তু সেখানে এখন পর্যন্ত আমার নামে টাইটেলটা আসে নাই বা জমির সত্ত্বটা আসে নাই, কিন্তু আমি তার সাথে চুক্তি করছি। তো চুক্তিটা হুম যখন হচ্ছে বলবৎ করতে হবে তখন আমি তাকে বললাম যে আমি যেহেতু এই জমির মালিক না, আমি তোমাকে এই জমিটা দিতে পারবো না। যখন হুম আমি এই চুক্তি করছিলাম তখন আমি এই জমির মালিক ছিলাম না, তাই আমি তোমাকে জমিটা দিতে পারবো না। কিন্তু সে হুম বলবে না, তুমি যেহেতু এখন জমির মালিক হইছো তো সেই ক্ষেত্রে তোমাকে এটা পারফর্ম করতে হবে। তো এই ক্ষেত্রে কোর্ট আমাকে এটা পারফর্ম করার জন্য বলতে পারে। হ্যাঁ তারপর স্যার এটা ঠিক। 2 নম্বরে ছিল হচ্ছে স্যার 2 নম্বর কি ছিল? এই দেখা যায় না 2 নম্বরে অন্যের সম্মতি আদায়। হ্যাঁ স্যার, মানে এটা মনে পড়ছে স্যার। বিষয়টা হচ্ছে আমরা 3 ভাই, আমাদের 3 ভাইয়ের একটা জমি আছে। এখন এই আমাদের 3 ভাইয়ের ভিতরে একটা চুক্তি হয়েছে যে আমরা যে কেউ জমি বিক্রি করতে চাইলে আমাদের বাকি 2 ভাইয়ের সম্মতি গ্রহণ করতে হবে। তো সাপোজ আমি একজনের সাথে চুক্তি করছি, তো এখন সে আর জানে না যে আমাদের 3 ভাইয়ের ভিতরে আবার এরকম কোনো একটা চুক্তি হয়েছে বা এরকম কোনো একটা হুম কথা আছে। তো এটা এখন আমার দায়িত্ব যে আমি আমার 2 ভাইয়ের কাছ থেকে সেই সম্মতিটা নিয়ে ওই যে হচ্ছে ক্রেতা তাকে হচ্ছে হ্যান্ড ওভার করে দেওয়ার, জমিটা হ্যান্ড ওভার করে দেওয়া। তো এটা হচ্ছে স্যার 2 নম্বরের আর কি মূল বক্তব্য। মূল আর তিন বক্তব্য নম্বরে হচ্ছে বলা এটা আছে যে, স্যার। আচ্ছা আমি বলি, মূল বক্তব্য হচ্ছে এটা যে এমন কোনো ক্ষেত্র যেখানে কোনো পার্চেজার কোনো তোমার কাছ থেকে কোনো একটা জমি কেনে অথবা কোনো একটা জিনিস কেনে, তখন এমন হতে পারে যে আসলে জমিটা টোটালি তোমার বিক্রি করার অধিকার নাই। এটা বিক্রি করতে হলে কিছু আদার্স পার্সনের সিগনেচার অথবা সম্মতি লাগে। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো ওই যে ক্রেতা, সে ক্রেতা তোমাকে বাধ্য করতে পারে যাতে করে তুমি বাকিদের কি করো, সম্মতি নিয়ে এনে দাও। সম্মতি নিলে তবেই তো জিনিসটা টাইটেলটা পারফেক্ট হবে, তাই না? তার আগে তো আর হচ্ছে না। জি স্যার। সো ইওর পার্চেজার ক্যান কম্পেল ইউ টু ডু দ্যাট অ্যাক্ট। ঠিক আছে? তবে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে তোমার তোমার ভাইদের সাথে এরকম একটা চুক্তি থাকতে হবে বা কথা থাকতে হবে যে যদি আমি বা কেউ একজন বিক্রি করে তাহলে তোমরা বাকিরা সেখানে এসে সিগনেচার করে দিতে বাধ্য থাকবা। এমন হয় না অনেক সময় যে তোমার ওই অংশীদারি জমির ক্ষেত্রে আহ, হুম। অংশীদারি জমি তোমরা তোমার হচ্ছে ইয়ে করো নাই, কি বলে, সেপারেট করো নাই কেউ কারো। তারা করে কি, বলে যে ভাই আমরা এইভাবে রাখি, আহ, যখন বিক্রি হবে তখন সবাই এসে আমরা সম্মতি দিয়ে দেবো, এরকম কথাই হয়ে থাকে নর্মালি বাড়িতে। বুঝা গেল? তো এই এই কথাটা হয়ে থাকে সবার, সব ফ্যামিলিতেই দেখবা। তো তারপরে যখন এক ভাই বিক্রি করতে যায় তখন কি করতে হবে, অপর ভাই দের সিগনেচার সে ইদার নিজে দেবে অথবা পার্চেজার যদি কম্পেল করে তাহলে এনে দেবে। ঠিক আছে? জি স্যার। ওকে। বন্ধকি জমি দায় মুক্তি, এটা তো সবাই জানো, এটা নিয়ে কথা নাই। বায়নার টাকা ফেরত, এটাও জানো তোমরা। 19, আচ্ছা 19, 20, 21 নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? থাকলে বলো, না থাকলে আমি আগাবো। হ্যালো, নাই প্রশ্ন, নাই কোনো? স্যার আপনি কি কালকে 20 পড়াইছিলেন? হ্যাঁ 20 পড়াইছি তো। আমি 20 একটা উদাহরণ দিছিলাম। উদাহরণটা এরকম যে তোমরা যদি চুক্তি করো এমন একটা যে, এবং চুক্তির ভিতরে এত লিখে রাখো যে যদি চুক্তিটা ভঙ্গ হয় তাহলে এত টাকা কম্পেনসেশন দেওয়া হবে। এটা মানে এই না যে তোমার চুক্তিটা বলবৎ করা যাবে না। এই উদাহরণটা দেখো, রহিম তার একটি জমি করিমের কাছে 50 লক্ষ টাকা বিক্রি করার জন্য বায়না দলিল করিল। এই দলিলে একটি শর্ত লেখা হলো, যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে তবে সে অপর পক্ষকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দান করবে। এখন এই যে কথাটা, যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে তবে সে অপর পক্ষকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দান করবে, এর মানে এই না যে চুক্তিটা আর বলবৎ করা যাবে না। মানে এমনকি এটা এভাবে ধরা যাবে না যে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিলে চুক্তিটা আর বলবৎ করার দরকার নেই। ইটস নট লাইক দ্যাট। দেখো তাহলে উদাহরণটা দেখো, কিছুদিন পর জমির দাম বেড়ে গেল। রহিম সাহেব ভাবলেন আমি যদি করিমকে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে দিই, তাও আমি অন্যের কাছে জমিটি 60 লক্ষ টাকায় বেচতে পারবো, তাতে আমার 5 লক্ষ টাকা লাভ হবে। তাই রহিম করিমকে বললেন আমি জমি দেবো না, এই নাও তোমার জরিমানার 5 লক্ষ টাকা। এই কথা বলে লাভ নাই। তুমি জরিমানার যে ক্লজটা লাগাইছো এটা হচ্ছে চুক্তি ভঙ্গের শাস্তি তোমার। এর থেকে বেশি কিছু না। তুমি চুক্তি ভঙ্গের কারণে যে শাস্তিটা পাবা সেটা 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এর বাইরে যেটা, সেটা হলো তোমার, তুমি যেহেতু চুক্তি করছো, আদালতের কাছে যদি মনে হয় হ্যাঁ চুক্তি করছে এবং এখানে বলবৎ করা যায়, আদালত চাইলে বলবৎ করতে পারবে। ঠিক আছে? জি স্যার।
ওকে, 21 আমরা পড়ছি, 21-এর এ পড়ছি, 22টা পড়ি। হ্যাঁ, ওকে। সোনিয়া মির্জা, কি খবর? আজকে ক্লাসে তো লেট হয় নাই, আজকে পারফেক্টলি টাইমে চলে আসছো। জি স্যার, শুনতেছি স্যার আজকে। শুনতেছো? জি স্যার। গুড, গুড। আচ্ছা, আমরা প্রথম দিনে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে চুক্তি বলবৎ করা হবে কি হবে না, এটা পুরোপুরি কোর্টের ডিসক্রিপশন। বলছি না জয়? জি স্যার। আচ্ছা, আমরা সেকশন 12 যদি দেখি, 12 নম্বর সেকশনটা যদি দেখি, তাহলে সেখানে যেটা বলছে সেটা হলো তোমার চুক্তি কখন কখন বাস্তবায়ন করা যেতে পারে। সেখানে 4টা সিচুয়েশনের কথা বলা আছে। এই 4টা সিচুয়েশন, টোটাল এই 4টা সিচুয়েশনে চুক্তি চাইলে বলবৎ করা যেতে পারে। কে পারে? কোর্ট পারে। তো এটা, হ্যাঁ, এটা মে প্রভিশন না? মে না? জি স্যার, জি স্যার, মে দেওয়া। তার মানে এই 4টার ভিতরে পড়লে কোর্ট দিতে পারে, তাই তো? এই 4টার ভিতরে যদি পড়ে তখন কি করতে পারে? কোর্ট চুক্তি বলবৎ করতে পারে। আচ্ছা, ভালো কথা। 21 নম্বর সেকশনে বলতেছে যে কখন কখন চুক্তি বলবৎ করা যায় না। টোটাল 8টা সিচুয়েশনের কথা বলা আছে, এ থেকে এইচ। তার মানে এই 4টা সিচুয়েশন, এই 8টা সিচুয়েশনের ভিতরে যদি পড়ে, তাহলে কোর্ট কি বলবৎ করবে? না না স্যার। করবে না। করবে না। আচ্ছা, এরপরে 22 নম্বর সেকশনে এসে একটা কথা বলতেছে। 22 নম্বর বলতেছে যে ডিসক্রিপশন অ্যাজ টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স। এখন কোর্ট স্পেসিফিক পারফরমেন্স দেবে কি দেবে না, এটা যে পুরোপুরি কোর্টের ডিসক্রিপশন, সেটা আলাদা করে আবার 22 নম্বর সেকশনে বলছে। আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এটা পুরোপুরি আদালতের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন ইচ্ছা মানে কি রকম ইচ্ছা, এটাও একটা পয়েন্ট। ঠিক আছে, এখানে যেটা বলছে সেটা হলো দ্য জুরিসডিকশন টু ডিক্রি স্পেসিফিক পারফরমেন্স ইজ ডিসক্রিশনারি, মানে বিবেচনামূলক, and the court is not bound to grant such relief merely because it is lawful to do so. এটা যে এটা যে একটা লিগ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, এটা লিগ্যাল কন্ট্রাক্ট থাকলেই যে তোমার সেখানে কি করতে হবে, চুক্তি বলবৎ করা যাবে, ইটস নট লাইক দ্যাট। বা আদালত চুক্তি বলবৎ করতে বলবে, ইটস নট লাইক দ্যাট। এটা পুরোপুরি কোর্টের ডিসক্রিপশন। তবে ডিসক্রিপশনটা কিছু দ্বারা গাইডেড হবে, বাট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট ইজ নট আরবিট্রারি। এটা কি হতে পারবে না, এটা পুরোপুরি তোমার আরবিট্রারি মানে কি, অবিবেচনামূলক হবে না, বাট সাউন্ড অ্যান্ড রিজনেবল। সাউন্ড অ্যান্ড রিজনেবল, সাউন্ড মানে কি সুস্থ, আর রিজনেবল মানে কি যুক্তিযুক্ত। তার মানে ব্যাপার হচ্ছে এরকম যে যখনই এই যে ডিসক্রিপশনারি পাওয়ারটা ইউজ করবে কোর্ট, তখন অবশ্যই সেটা রিজনেবলি ইউজ করতে হবে। কোর্টের কাছে যদি মনে হয় যে এটাই রিজনেবল, তখন সে মানে তোমার হচ্ছে কি বলবে, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেবে না। সো এটা পুরোপুরি কোর্ট আনফ্যাটার্ড ডিসক্রিপশন ইউজ করতে পারবে না। ঠিক আছে, কোর্ট ক্যান নট ইউজ আনফ্যাটার্ড ডিসক্রিপশন। এটা অবশ্যই গাইডেড হতে হবে জুডিশিয়াল প্রিন্সিপালস দ্বারা। জুডিশিয়াল প্রিন্সিপালস মানে তো বোঝো যে অলরেডি আগে কি রকম ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্স দেওয়া হয়েছে, কি ক্ষেত্রে দেওয়া হয় নাই, এগুলো কোর্ট বিবেচনায় নেবে। এবং যদি কোর্ট তোমার হচ্ছে একটা স্পেসিফিক পারফরমেন্স না দেয়, সেটা আপিল করে কি করা যেতে পারে জয়, আপিল করে সেটাকে কারেকশনও করা যেতে পারে। তার মানে ব্যাপারটা এটা বুঝলাম এখানে যে কোর্ট ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করতে পারে, তবে সেই ডিসক্রিশনারি পাওয়ারটা অবশ্যই রিজনেবল হতে হবে এবং সাউন্ড হতে হবে। এবং সেটা কোর্ট যখন দেবে তখন আগে যেসব ক্ষেত্রে দেয়া হয়েছে দেয়া হয় নাই সেসব দিকগুলো বিবেচনা করতে হবে, এবং কোর্টের যে ডিক্রির এগেইনস্টে আপিলও করা যাবে। ঠিক আছে, বুঝলেন জয়? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক স্যার আছে। আরেকবার একটু বলেন স্যার। স্যার বুঝি নাই এটা ভালোভাবে। আচ্ছা, বলতেছি, দাঁড়াও ফোনটা চার্জ দিই। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হলো যে আদালত তোমাকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেবে কি দেবে না, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কিন্তু বিবেচনামূলক মানে কি, এটা আদালত দিতেও পারে, চাইলে নাও দিতে পারে, এটা তুমি বাধ্য করতে পারো না আদালতকে। এখন আদালতকে বাধ্য করতে পারো না, ভালো কথা, কিন্তু আদালত কি যা ইচ্ছা তাই করতে
পারে? পারে না। এখানে বলা হয়েছে এই যে ডিসক্রিশনটা যখন ইউজ করবে, বিবেচনাটা যখন ইউজ করবে কোর্ট, আরেকটা হচ্ছে এটা অবশ্যই জুডিশিয়াল প্রিন্সিপাল দ্বারা গাইডেড হবে। জুডিশিয়াল প্রিন্সিপাল মানে কি, আগে আগে কোন কোন প্রিন্সিপাল উঠছে, আই মিন এই ক্ষেত্রগুলোতে, এটা তো বুঝো তোমরা, এই যে তোমার কি বলে এটাকে, আগেকার ডিসিশন গুলা কোর্ট কনসিডারেশন নেবে যে এই ক্ষেত্রে জুডিশিয়াল আগে কি বলা প্রেসিডেন্ট যেটা স্যার। হ্যাঁ, প্রেসিডেন্টের কথা বলছে। আর আরেকটা কথা হলো যে তোমার যেহেতু এটা একটা ডিক্রি, এই ডিক্রিটার এগেইনস্টে আপিলও করতে পারবা। মনে করো কোর্ট দেয় নাই স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, তখন ওইটার বিরুদ্ধে তুমি কি করতে পারবা? আপিল করতে পারবা। এই কথা বলা আছে। বুঝছো নাকি আবার বুঝাবো? বুঝো নাই? কথা বলো না কেন? স্যার মাত্র দিয়ে দিতেছে এটা। মারুফা, তোমার কথা আমি বুঝি না। স্যার মারুফা বললো ওর নাকি এই সেকশনটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা উপর দিয়ে যাওয়ার কি হলো? এটা সহজ সেকশন একদম। জয়, স্যার হয়তো সহজ জিনিস সহজভাবে নিতে পারি না, এজন্য এই অবস্থা। আচ্ছা আচ্ছা, বাংলায় দেখো। হ্যাঁ দেখো, স্যার সুনির্দিষ্ট যদিও প্রতিকার আইনের বিষয়টা 22 ধারা লফুল, মূলত, কিন্তু কোর্ট চাইলে ডিসিশন নিতে পারে। আচ্ছা জিনিসটা দেখো, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারা মূলত আদালতের বিবেচনামূলক ক্ষমতা নিয়ে আলোচনা করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হয়েছে শুধু চুক্তিটি বৈধ বা আইনত সঠিক হলে আদালত তা কার্যকর করতে বাধ্য না। মানে চুক্তিটি বৈধ মানে কি, তুমি একটা লিগ্যাল কন্ট্রাক্ট করছো কারোর সাথে, লিগ্যাল কন্ট্রাক্ট করলেই কি আদালত তোমাকে দেবে, দিতে বাধ্য থাকবে? মানে না স্যার, চুক্তির বলবৎ করতে বাধ্য থাকবে? আদালত না। বলতে পারে কম্পেনসেশন দাও, বলতে পারে। ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার যে চুক্তি বলবৎ করা হবে কি হবে না সেটা আদালতের টোটালি ডিসক্রিশনারি পাওয়ার। এখানে লিগ্যাল কন্ট্রাক্ট আছে কি নেই এটা ম্যাটার করে না। লিগ্যাল কন্ট্রাক্ট থাকলেও কোর্ট বলতে পারে চুক্তি বলবৎ করার দরকার নেই, এখানে কম্পেনসেশন দিয়ে দাও, বলতে পারে। ঠিক আছে, পয়েন্ট হচ্ছে যে এই যে ডিসিশনটা নেবে যে আদালত বলবৎ করতে বলবে নাকি বলবে না, সেটা আদালত যা মানে তার উইদাউট এনি রিজন নিতে পারবে না। তাকে অবশ্যই রিজনেবল ডিসিশন নিতে হবে। আদালত বিবেচনা করার সময় সব সময় কি করতে হবে, তাকে দেখতে হবে যে আগেকার প্রিন্সিপাল গুলো কি কি, আগেকার প্রেসিডেন্ট গুলো কি কি, এইসব বিষয়ে, এসব ক্ষেত্রে আগেকার আদালত গুলো কি কি কাজ করছে সেগুলো বিবেচনা করে তখন আদালত কাছে যদি মনে হয় দেয়া উচিত দেবে, যদি মনে হয় দেব না, দেবে না। তারপরেও যেহেতু তোমার এটা একটা ডিক্রি, ডিক্রি মানে কি, তুমি মামলা করছো, তুমি ডিক্রি পাইছো, ডিক্রির এগেইনস্টে আপিল যেহেতু করা যায়, এখানে বলতেছে তুমি আদালত যদি তোমাকে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট না দেয়, তুমি ওই ডিসিশনের এগেইনস্টে চাইলে আপিলও করতে পারবা। বুঝছো জি স্যার, নাকি বুঝতে এখনো পারছি। নাকি এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার আপনি আপনি যেটা না স্যার, পড়াচ্ছেন এখন এটা বুঝতে স্যার পারছি। বাংলাটা এটা কোন বই? কোন বই? জি স্যার। আরে বই হলে তো আমি বলতাম তোমাকে, এটা কোনো বইতে না। এটা এমডি মেহরাব হোসেনের দ্বারা লেখা বই। স্যার তাহলে এটা দিয়ে দিয়েন পুরাটা। আমি তো দিয়েই দিই তোমাদের প্রতিদিনই, আজকেও তো দিয়ে, গতকালকেও তো দিয়ে দিছি। এটা তো আগেকার ক্লাসের তোমরা দেখো আর না। আমি অনেক বইয়ের আগে মধ্যে আপনার কাছে ব্যারেক্টের ছবি চাইছিলাম স্যার, দেন নাই। ওহো, আমার বিয়ার একটা ছবি দেওয়া হয়নি, ঠিক আছে আজকে দিয়ে দেবো। মনে বইয়ের মনে মধ্যে করে স্যার স্যার ব্যারেক্টটাই বাংলা দিয়ে এত দিয়েন কঠিন। স্যার, আপনি আর রাইখা কি করবেন? বুঝি নাই তোমার কথা জয়। স্যার আপনার বেয়ার একটা একদিন ইউনিভার্সিটিতে নিয়ে আইসেন ফ্রাইডেতে, তাহলে আমরা একটু ফটোকপি করে নিতে পারবো সবগুলা। ফটোকপি করে নিবা না আমি স্ক্যান করে দিলেই তো তোমরা? শুক্রবারে নাও তাইলে, ফটোকপি করে নিও। স্যার ফটোকপি করে নিলে ভালো হয়, কারণ স্ক্যান করে নিলে ফোন দেখে পড়তে গেলে আবার অন্য জায়গায় চলে যায়। ও, ফোনে কন্ট্রোল থাকে না। আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে আমি নিয়ে আসবো দুইটাই, ঠিক আছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এবং তোমার কি এসআর অ্যাক্ট, এই কি বলে লিমিটেশন অ্যাক্ট, দুইটাই আনবো, তোমরা ফটোকপি করে নিও, ঠিক আছে? আপনার তো আর এগুলা এখন দরকার নেই, এগুলা স্যার আমাদেরকে দান করে দিন স্যার। না এই জিনিসগুলোর সাথে জয় আমার এটি অনেক সব সময় লাগবে স্যারের, স্যারের শোনো সব সময় এইসব লাগবে জয়। শোনো এইসব জিনিসগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়ায় আছে।
বুঝছো, আমি এগুলো যখন পড়ি না তখন আমার মনে পড়ে যে আমি কোন লাইব্রেরিতে বসে কখন এই মার্কিংটা করছিলাম, বুঝছো। সো আমি এই জিনিসটা শেয়ার করতে পারি, নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। তুমি নিতে পারো, ছবি তুলে নিতে পারো, স্ক্যান করে নিতে পারো, কিন্তু আমি এই জিনিসটা হারাইতে পারবো না, এটা অনেক দাম। এই জিনিসটা যদি, এই যে বলে না স্যার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কেন দেয়া হয়, কারণ এইটার ভ্যালু টাকা দিয়ে নির্ধারণ হয়, বুঝছো। জি স্যার, সুন্দর উদাহরণ স্যার। হ্যাঁ, ওকে। আর আপনার বই নিলামে তুলে দেন তাড়াতাড়ি। বই নিলামে তুলে দেবো, ওকে। আরেকটা বই আছে তোমাদের এই জিনিসটা থেকে, জি স্যার, শোনো আরেকটা আমাদের জিনিস মধ্যে দেখে থেকে আমরা তোমাদের, দাম করে নিয়ে এই নিই। বইটা থেকে আমি তোমাদের কিছু জিনিস পড়াবো, বুঝছো। এই বইটা থেকে কিছু জিনিস পড়াইতে হবে, এটা এখন না, আগে আমি এছাড়া একটা লিমিটেশন শেষ করি, এখান থেকে অনেকগুলো প্রবলেম বের করে আমি তোমাদের প্রবলেমগুলো দিয়ে দেবো, কারণ এখান থেকেই তোমার প্রবলেমগুলো আসবে পরীক্ষায়। এটা হচ্ছে ট্রায়াল অফ সিভিল সুটস অ্যান্ড ক্রিমিনাল কেসেস, জাস্টিস হামিদুল হকের লেখা, ঠিক আছে। তো স্যার বইয়ের একটা ছবি তুলে দিয়ে দেন, বই কিনে নিব। না, এই বইটা তোমার হচ্ছে এইরকম মোড়কে তোমরা পাবা না, এটা আসলে একটা ফটোকপি বই বেসিক্যালি, হ্যাঁ। তো ফটোকপি বই, কারণ তোমার এটার বাংলা ভার্সন যেটা, সেটা হচ্ছে তোমাদের আমি দেখাই, একটু লাইনে থাকো। এটা হচ্ছে এটার বাংলা ভার্সন, বিচার প্রক্রিয়া। স্যার এটার ছবি তুলে দিয়ে দেন গ্রুপে। এটা দেখা যায় না বিচার প্রক্রিয়া? জি স্যার। স্ক্রিনশট নিয়ে নাও। স্যার এটা তো আছে। স্যার এখান থেকে অত বোঝা যায় না, আপনাকে তো ভিডিওতে একদম ছোট লাগতেছে, স্যার ছবি তুলে দিয়ে দেন। আচ্ছা আমি ছবি তুলে দেবো। আচ্ছা এটা কি তোমাদের কাছে আছে বিচার প্রক্রিয়া বইটা? স্যার এটা আমার কাছে আছে। নাই স্যার, এটা কোন জায়গায় পাবো? নাই আচ্ছা স্যার, এটা, বেশিরভাগের কাছেই নাই স্যার। এটা বাংলায় লেখা, হ্যাঁ, বিচার প্রক্রিয়া বইটা, বিচার প্রক্রিয়া বইটা বাংলায় লেখা। তো এই বইটা তোমাদের নিতে হবে, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই কিনবা, বইটা কাছে রাখবা, সারা জীবন কাজে লাগবে। এটাকে বলা হয়, এটা একটা বাইবেল, বুঝছো, ইটস লাইক এ বাইবেল, এটা মিস করা যাবে না, সব ল স্টুডেন্টের কাছে থাকা উচিত এই বইটা। এটা কার লেখা স্যার? ইংলিশটাও লাগবে, আমার কাছে শুধু বাংলাটা আছে। এটা বিচারপতি হামিদুল হকের লেখা। স্যার ইংলিশটা আছে আমার কাছে স্যার। ওকে, ওইটাই বললাম, ইংলিশটা তোমাদের কাছে যে মোড়কটা আছে ওইটা ডিফারেন্ট, আমার কাছে যেটা আছে এটা আলাদা, ঠিক হ্যাঁ আছে। স্যার, এটা ছবি ইংলিশটা দিয়ে আছে দাও স্যার, বাংলাটা। হামিদুর স্যার ইংলিশ বইটা আছে স্যার। আচ্ছা, ইংলিশটা থাকলেও হবে, বাংলাটা থাকলেও হবে, সেম। যদিও কিনে রেখে দিছি, কোনো কাজে লাগে নাই। আচ্ছা আমার কাছে দুইটাই আছে, তোমরা দুইটাই ইউজ করতে পারো চাইলে, আই মিন দুইটাই নিতে পারো চাইলে, হোয়াটএভার। কভার পেজের পিক তুলে দিয়ে। হ্যাঁ আমি দুইটারই ছবি তুলে দেবো, বাট এইটা ছবি তোলা আসলে তোমরা বাজারে গিয়ে দেখাইলে বুঝবে না, কারণ এইটার আসলে মোড়কটা এরকম না। ওটা জয় ছবি তুলে দিও তোমারটা, তাহলে বুঝতে পারবা, কারণ এটা হচ্ছে তো আমরা এটা মোড়কটা হচ্ছে এখন ব্লু কালার। ব্লু কালার, হ্যাঁ। আমার লাইব্রেরি থেকে, আমাদের ল ডিপার্টমেন্টের লাইব্রেরি থেকে ওই 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 ইয়ে ভাই করে দিছিল, কি বলে, আমাদের এক ভাই ছিলেন, ভাই বলতে লাইব্রেরিয়ান, উনি হচ্ছে তোমার জামাল ভাই বলেন, উনি হচ্ছে এটার ফটোকপি করে এনে দিছিল। আচ্ছা, কারণ বইটার অনেক দাম, প্রায় 1100 টাকা দাম, তো ওইটা আমরা ফটোকপি করে নিয়েছিলাম 300 টাকা দিয়ে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়াশোনায় ফেরত যাই। তো এখন 22 নম্বর সেকশনে যেটা পড়তেছিলাম আমরা, সেটা হচ্ছে তোমার, এই যে দেখো এখানে দুইটা জিনিস কোর্ট বললো কি, খামখেয়ালিপূর্ণ হতে পারবে না, আরবিটারি হতে পারবে না, বরং ন্যায় বিচারপূর্ণ ও যুক্তিসঙ্গত নীতির উপর প্রতিষ্ঠিত হতে হবে, ঠিক আছে। আচ্ছা, সহজে তিনটি মূল পরিস্থিতির মাধ্যমে এটি বুঝে বলা হলো। দেখো তিনটি পরিস্থিতি দেখো একটু, কি কি, মানে যখন বাদী বা প্লেনটিভ অন্যায় সুবিধা লাভ করে, আনফেয়ার অ্যাডভান্টেজ পায়, তো এমন একটা চুক্তি, মানে এটা একটু এখান থেকে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। তো 22 নম্বর সেকশন বলতেছে এটা কোর্টের ডিসক্রিপশন টু গিভ ডিসিশন অন দিস পয়েন্ট, যে কোর্ট চাইলে দিতে পারে, নাও দিতে পারে, বাট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট should not be arbitrary but should be sound and reasonable and guided by judicial principle and capable of correction by court of appeal। এটা তো দেখলা তোমরা। এখন এখানে কথা বলছে, the following cases in which the court may properly exercise the discretion not to decrease specific performance। এই যে দেখো, এই বলতেছে এই যে দুইটা ক্ষেত্র, 1 এবং 2, হ্যাঁ, এই দুই ক্ষেত্রে কোর্ট কি করতে পারে, না দিতে পারে। দেখো, the following cases in which the court may properly exercise, properly মানে কি, পারফেক্টলি, সুন্দর মতো ভাবে কোর্ট চাইলে কি করতে পারে, ডিসক্রিপশন ইউজ করে তোমাকে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট না দিতে পারে, মানে দেবে না। এই ক্ষেত্রে দেখো তো, why the circumstances under which the contract is made, এমন সিচুয়েশনের ভিতরে চুক্তিটা বানানো হয়েছে
যেখানে প্লেনটিপকে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দিচ্ছে ডিপেন্ডেন্টের ওপরে, কিন্তু এখানে প্লেনটিপের কোনো দোষ নাই, প্লেনটিপ কোনো ধরনের ফ্রড করে নাই, কোনো মিসরিপ্রেজেন্টেশন করে নাই, কিছুই করে নাই। তারপরেও মানে ঘটনাটা এমন হয়ে গেছে যে প্লেনটিপ একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। উদাহরণটা দেখো, রহিম তার একটি কৃষি জমি করিমের কাছে বিক্রি করার চুক্তি করলো। রহিম জানতো না যে সরকারের ওই জমির নিচ দিয়ে একটি বড় পানির লাইন নেওয়ার জন্য জমিটির উপরে বিশাল ট্যাক্স বা রক্ষণাবেক্ষণ খরচ আরোপ করেছে। রহিম কেনার কথা বলছে, রহিম জানে না যে সরকার ওই জমির উপর নিচ দিয়ে একটা বড় পানির লাইন নেবে, এই জন্য এই জমির উপরে অলরেডি একটা ট্যাক্স আরোপ করা আছে। করিম এই তথ্য জানতেন কিন্তু রহিমকে বলেননি। দেখো করিম কি করতো, করিম কিন্তু জানতো জমি বিক্রি করার আগে যে এটার উপরে একটা ট্যাক্স অলরেডি আরোপ করা আছে। এখানে করিম কোনো মিথ্যা কথা বলেননি ঠিকই, কিন্তু তিনি একটি অন্যায় সুবিধা নিচ্ছেন। আদালত এখানে চুক্তিটি কার্যকর না করার সিদ্ধান্ত নিতে পারেন। বুঝছো? স্যার এখনো আরেকবার বুঝো নাই? যদি একটু বলতেন। আচ্ছা, উদাহরণটা হচ্ছে রহিম করিমের কাছে বিক্রি করার একটা চুক্তি করলো, ঠিক আছে? বুঝে গেল? রহিম করিমের জি কাছে স্যার। একটা জমি বিক্রি চুক্তি করলো। রহিম জানে না, রহিম বিক্রি করার সময় জানে না যে, রহিম কিন্তু জানে না যে তোমার যে সরকার ওই জমির নিচ দিয়ে একটি বড় পানির লাইন নেওয়ার জন্য জমিটির উপরে বিশাল ট্যাক্স বা রক্ষণাবেক্ষণ খরচ আরোপ করছে। ব্যাপার হচ্ছে রহিম বিক্রি করার সময় জানে না যে এই জমির নিচ দিয়ে একটা লাইন করবে সরকার এবং এখানে একটা বিশাল ট্যাক্স পাওয়া যাবে, অনেক ইনকাম হবে। বুঝছো? মানে কি, সরকার যদি তোমার জমি নিজ দিয়ে, যেমন মনে করো সরকার যদি তোমার জমি প্রজেক্টে পাশ দিয়ে কোনো প্রজেক্ট করে হঠাৎ করে, তাহলে তোমার জমির দাম বেড়ে যাবে না? জি হ্যাঁ স্যার। স্যার। দাম বেড়ে যাবে। এখন এই ঘটনাটা করিম জানে, যে বায়ার সে জানে যে কি তোমার দুদিন পরে জমিটার দাম বাড়বে, কিন্তু রহিম কিন্তু জানে না দাম বাড়বে না। রহিম ডাজ নট নো, রহিম মনে করতেছে এই দামে বিক্রি করলে তার জন্য সব থেকে বেশি লাভবান হবে। কিন্তু করিম কিন্তু জানে যে এখানে কি হবে, তোমার দুদিন পরে দাম বেড়ে যাবে। তো করিম কি এখানে কোনো অ্যাক্ট করছে? করে নাই, চুপ করে বসে আছে জাস্ট। তো করিম চুপ করে বসে থেকে করিম ধান্দায় আছে যে কি এখান থেকে একটা বড় একটা লাভ আমি নেব। তো করিম এই তথ্যটি জানতেন কিন্তু রহিমকে বলে নাই। এখানে করিম কোনো মিথ্যা কথা বলেনি ঠিকই, কিন্তু তিনি একটি অন্যায় সুবিধা নিচ্ছে না? আনফেয়ার অ্যাডভান্টেজ হয়ে যাবে না তার একটা? স্বাভাবিক কথা না যে তোমার জমির দাম বেড়ে গেলে তখন রহিম তো চাইলে দুদিন পরে যদি বিক্রি করতো তাহলে তার ওই জমিতে আরো বেশি দাম পাইতো সে। তো করিম চুপ করে থেকে একটা অন্যায় সুবিধা নিছে সে। আদালত এখানে চুক্তিটি কার্যকর না করার সিদ্ধান্ত নিতে পারেন। মানে বেসিক্যালি রহিম যদি বলে দুদিন পরে যে এই জমি আমি দেবো না, কারণ এই জমি তো দাম বেড়ে যাবে দুদিন পরে, বা এই জমি রহিম যখন আবিষ্কার করবে যে তোমার হচ্ছে কি মানে জমির নিচ দিয়ে ট্যাক্স এই লাইন নেওয়ার জন্য সরকার লাইন করতেছে, তো এখানে জমির ট্যাক্স আরোপ করলে জমির অনেক দাম বেড়ে যাবে, রহিম যখন আবিষ্কার করবে তখন সে চাইলে চুক্তিটা কি করতে পারে, বাতিল করতে পারে। এবং এখানে করিম গিয়ে কোর্টে গিয়ে রহিমকে কম্পেল করতে পারবে না যাতে করে চুক্তিটা বাস্তবায়ন করে বা জমিটা তাকে বিক্রি করে। বুঝছো? বুঝতে পারছি স্যার। বাকিটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ব্যাপার হচ্ছে এরকম, তোমার আরো সহজ উদাহরণ দিয়ে যদি বলি, তোমার জমির পাশ দিয়ে একটা রাস্তা হবে, তুমি জানো না, তুমি জয়ের কাছে বিক্রি করবা শিমু, ঠিক আছে? জয় জানে, জয়ের লোক আছে তোমার হচ্ছে কি বলে ওয়াসা বা তোমার ওই যে পিডব্লিউডি এসব লাইনে জয়ের লোকজন আছে। তো জয় জানে দুদিন পরে এই জায়গাটা প্রজেক্ট হবে, তুমি জানো না। তো তোমরা একটা কি করছো, তোমরা একটা বায়না দলিল করছো যে 6 মাস পরে তোমার জমিটা কি করবা, বিক্রি করবা জয়ের কাছে। এখন হয়েছে কি, তুমি এই 6 মাসের বায়না দলিল থাকা অবস্থাতে তুমি জানতে পারছো যে এইখানে কি হবে, সরকারের প্রজেক্ট হবে। তুমি বলতেছো আমি বায়না দলিল বাতিল করব, আমি আর চুক্তিটা বলবৎ করতে চাই না। কারণ কি? কারণ হচ্ছে জমির দাম দুদিন পরে বেড়ে যাবে। বাট আমি তো জানতাম না যখন চুক্তিটা করা হয়েছে। এখন জয় স্বাভাবিকভাবে কোর্টে চলে যাবে, কোর্টে গিয়ে বলবে যে আমার চুক্তি বাস্তবায়ন করাই দাও। কারণ কি? কারণ আমি চুক্তি করছি তার সাথে জমির চুক্তি। তখন তোমার আদালতকে তুমি বলতে পারো যে আমি এখানে তোমার হচ্ছে কোনো ধরনের আনফেয়ার অ্যাডভান্টেজ নিই নাই, কিন্তু জয় এখানে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে। যদিও সে কোনো মিথ্যা কথা বলে নাই, চুপ করেই ছিল সবসময়, তারপরেও সে কি আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে। আমি এই চুক্তিটা বলবৎ করতে বাধ্য না। আদালত তখন তোমার পক্ষে রায় দিতে পারে, শিমুর পক্ষে। বুঝছো শিমু? জি স্যার, বুঝতে পারছি। এরপরে হচ্ছে তোমার এখানে বলতেছে 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে হার্ডশিপ ক্লজ। এটাকে বলে কি হার্ডশিপ ক্লজ। 2 নম্বর অংশটা দেখো।
এই দা where the performance of the contract would involve some hardship on the defendant which he did not foresee, whereas the non-performance of would have involved no such hardship on the plaintiff. হার্ডশিপ মানে হচ্ছে অনেক কষ্ট, মানে চুক্তিটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ডিফেন্ডেন্টের অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু প্লেন্টিফের ততটা একটা কষ্ট হবে না। যখন বিবাদী বা ডিফেন্ডেন্টের উপর অসহনীয় কষ্ট বা ক্ষতি নেমে আসে বা হার্ডশিপ নেমে আসে, যদি চুক্তিটি কার্যকর করলে বিবাদীর এমন কোনো বিশাল ক্ষতি বা কষ্ট হয় যা তিনি চুক্তি করার সময় আন্দাজ করতে পারেননি, কিন্তু চুক্তি কার্যকর না করলে বাদীর তেমন কোনো বড় ক্ষতি হবে না। আচ্ছা, এমন ঘটনা হতে পারে যে কেউ একজন কারোর সাথে চুক্তি করলো যে আমি আমার বাড়িটা বিক্রি করবো, ঠিক আছে? কেউ একজন কারোর সাথে চুক্তি করলো যে আমি আমার বাড়িটা বিক্রি করবো। এখন মনে করো যে শিমু চুক্তি করছে কার সাথে? জয়ের কাছে, যে আমি আমার বাড়ি বিক্রি করবো তোমার কাছে। এন্ড শিমু যখন চুক্তিটা করছিল তখন শিমুর আরো 2টা বাড়ি ছিল, ঠিক আছে? আরো 2টা কি ছিল? বাড়ি ছিল। এখন এই চুক্তি এখনো বাস্তবায়ন হয় নাই। ইন দা মিন টাইম শিমুর ওই 2 বাড়ি কি হয়ে গেছে? ভেঙে গেছে ঝড়ে, অথবা পানিতে তলায় গেছে, অথবা তোমার বেদখল হয়ে গেছে। এখন শিমু যদি এই বাড়িটা জয়ের কাছে বিক্রি করে তাহলে শিমুর রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় নেই। মানে কি, সে টাকা নিয়ে আলটিমেটলি যে ঘর হারা হয়ে যাবে, তার আর কোনো ঘরই নাই বেসিক্যালি থাকার মতো। তখন শিমু যেটা করতে পারে সেটা সে বলতে পারে যে আমার উপরে এখানে একটা বিশাল হার্ডশিপ নেমে আসবে, কিন্তু আমি তখন যখন চুক্তিটা করছিলাম আই ডিড নট ফোরসি দ্য হার্ডশিপ, তখন এরকম কোনো প্রবলেম ছিল না, বাট এখন বর্তমানে আমার উপরে একটা হার্ডশিপ নেমে আসবে। কিন্তু জয় চাইলেই কি করতে পারে? ওই টাকা দিয়ে আরেকটা বাড়ি কিনতে পারে, তার উপরে কোনো হার্ডশিপ কিন্তু নেমে আসতেছে না। তখন আদালত যেটা করতে পারে সেটা হলো শিমুকে বলতে পারে ঠিক আছে, আপনার চুক্তি বাস্তবায়ন করতে হবে না, আপনি যে টাকাটা অ্যাডভান্স নিয়েছিলেন সেটা ফেরত দেন। বুঝছো জয়? জি স্যার। বাকিটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। আর 3 নম্বরটা হচ্ছে, প্রথম 2টা অংশ যে 2টা দেখলাম সেই 2টা হচ্ছে তোমার কখন আদালত দেবে না, আর 3 নম্বরটা হচ্ছে তোমার কখন আদালত দেবে। হোয়ার দ্য প্লেন্টিফ, এই যে দেখো 3 নম্বরটা হচ্ছে হোয়ার দ্য প্লেন্টিফ হ্যাজ ডান সাবস্টেন্সিয়াল অ্যাক্ট, মানে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলছে অলরেডি, বা সাফার্ড লসেস, অথবা সে চুক্তির অধীনে কোনো একটা ক্ষতির শিকার হয়ে গেছে, ইন কনসিকুয়েন্স অফ দ্য কন্ট্রাক্ট কেপেবল অফ স্পেসিফিক পারফরম্যান্স। মানে ব্যাপারটা হচ্ছে যদি এমন কোনো ঘটনা ঘটে, যে দেখো যখন বাদী চুক্তির জন্য উল্লেখযোগ্য কাজ বা ত্যাগ স্বীকার করে ফেলছেন, দেখো যদি আদালত দেখেন যে বাদী চুক্তির উপর বিশ্বাস করে অনেক বড় পদক্ষেপ নিয়ে নিছেন বা বড় লোকসানের সম্মুখীন হয়েছেন, তবে আদালত সাধারণত চুক্তিকে কার্যকর করার আদেশ দেন। যেমন একটি রেলওয়ে কোম্পানি একজনের কাছ থেকে একটি জমি কিনলো এই শর্তে যে তারা তাকে এই বিকল্প রাস্তা তৈরি করে দেবে। মানে কি, তোমার জমি নিয়ে নিছে রেলওয়ে কোম্পানি, এবং রেলওয়ে কোম্পানি তোমাকে বলছে যে ঠিক আছে, এটা এই তোমাকে একটা রাস্তা তৈরি করে দেবো, বিকল্প রাস্তা, যেটা দিয়ে তুমি বাড়ি থেকে বের হইতে পারবা। মানে তোমার বাড়ির সামনের জমিটাই মনে করো তারা রেলওয়ে তৈরি করার জন্য নিছে, এবং তারা বলছে আমরা কি করব, তোমাকে একটা বিকল্প রাস্তা তৈরি করে দেবো যাতে করে তুমি ওই দিক দিয়ে বের হইতে পারো। কোম্পানি জমিটি নিয়ে নিল এবং সেখানে রেল লাইন বসিয়েও ফেললো। এখন কোম্পানি যদি রাস্তা বানিয়ে দিতে না অস্বীকার করে, তবে আদালত অবশ্যই তাদের বাধ্য করবেন রাস্তাটি বানিয়ে দিতে, কারণ বিক্রেতা তার জমি হারিয়েছেন এবং বড় পদক্ষেপ নিয়েছেন। বুঝছো, এগুলো সব ইকুইটেবল প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে করা হয়, তাই না? মানে দেখো এখানে সেটা বড় লোকসানের সম্মুখীন হয়েছে কারণ সে তার রাস্তা হারাইছে, রাস্তা ছাড়া তো মানুষের আসলে চলার কোনো ইয়ে নাই, বাড়ি থেকে বের হইতে পারবে না, এবং সেটা বড় পদক্ষেপ নিয়েছে। এইসব ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে আদালত নর্মালি কি করে, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেয়। এই রেলওয়ে কোম্পানিকে বলবে তুমি যেহেতু চুক্তি করছিলে রাস্তা বানিয়ে দিয়ে দাও, রাস্তা বানাই দাও। বুঝছো? ইয়েস স্যার। বাকিটা বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা। এখন বলো তোমরা বইটই কে কি কোন বই কিনছো? আমি কি তোমাদের কোনো লিস্ট দেবো বইয়ের, যে এই বইগুলো স্যার নিও? আপাতত স্যার দিলে ভালো হয়। ব্যারেক দেখতেছি, আর হচ্ছে স্যার লিগামের বইটা কিনছিলাম। লিগাম কিনছো? আর লিগামের যে ওই যে আপনাকে ছবি পাঠিয়েছিলাম স্যার। কিনছিলাম আমি। একে একে বলো বাবা। টুম্পা বলো, টুম্পা। স্যার বুক লিস্ট দিলে ভালো হয়, আমি শুধু বিজিএস এর ওই যে লিগাম বইটা কিনছি আর বিআরএক। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বুক লিস্ট চাচ্ছ আমি একটা বুক লিস্ট দিয়ে দেবো। এই বুক লিস্ট আসলে আমার প্রিফারেন্সের বুক লিস্ট,
এটা আমার ধারণায় মনে হয়েছে আমার জন্য ভালো ছিল, তোমাদের জন্য ভালো হবে, এর বাইরে কিছুই না। এই বুক লিস্টে আসলে আমার কোনো বেনিফিট নাই। এই যে লিগাম যারা, তারা আমার পরিচিত কেউ না, আর যেগুলা দেবো এগুলো আমাদের পরিচিত কেউই না। ঠিক আছে, আমি তোমাদের দেবো। জাস্টিস হামিদুল হক আমার মামা খালা লাগে না, ভালো লাগে না আমি, বাট ওনার বইটা খুবই ভালো বই। ঠিক আছে, হামিদুল হকের বইটা তোমরা পড়তে পারো। আমি হামিদুল হকের বইয়ের উপরে একটা কাজ করতেছি, পার্সোনালি তোমাদের বলি, আমি কাউকে বলি নাই। সেটা হচ্ছে হামিদুল হকের বইয়ে যেসব প্রবলেম গুলো আছে, ওই প্রবলেম গুলাকে আমি কোয়েশ্চেন আকারে সাজাবো, বুঝছো? আচ্ছা, তোমরা বোধহয় এখনো বুঝো না, এখানে অনেক কেস আছে, ছোট ছোট কেস আছে, বুঝছো? ছোট ছোট কেস আছে, কিন্তু এই বইয়ের প্রবলেম যেটা, সেটা হলো এই বইটায় কোনো কোহেরেন্স নাই। কোহেরেন্স মানে তোমার কোনো সামঞ্জস্য নাই, উল্টা পাল্টা সব। মানে মানে তুমি বইটা পড়লে মাথায় ঢুকবে না কিছু, ঢুকবে না বলতে মানে এই প্রিন্সিপালের সাথে ওই প্রিন্সিপালের কোনো মিল নাই। এই জিনিসগুলোকে যদি সুন্দর করে সাজানো যায়, তাহলে তোমার এটা একটা পারফেক্ট একটা বুক হইতে পারে ফর জুডিশিয়ারি অ্যান্ড বিজেএস, অথবা তোমার বার কাউন্সিল। আমি কাজ করতেছি আমার এক ফ্রেন্ডের সাথে, ওটা হলে তোমাদের আমি শেয়ার করে দেবো। এত সময় কই পান? হ্যাঁ, জয়, সেম কোশ্চেনটা আমারও ছিল, স্যার এত সময় কই পাই? এগুলো আসলে প্যাশনের ব্যাপার, টু বি অনেস্ট। আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে। আমার রুমে যদি তোমরা আসো কখনো, দেখতে পাবো চারিদিকে বই ছড়াই ছিটাই পড়ে আছে এদিক ওদিকে। সো আই ফিল গুড, ঠিক আছে, অ্যাবাউট বিং টাচড বাই বুকস। স্যার আমার রুমে তো জামা কাপড় ছড়ায় ছিটায় থাকে। জামা কাপড় আমার রুমে আছে ছড়াই ছিটাই, ইটস নট লাইক যে তোমার রুমে একাই থাকে। ছেলে মানুষদের রুমে জামা কাপড় ছড়াই ছিটাই যদি না থাকে, তাহলে সে ছেলে মানুষ না। স্যার ইনশাআল্লাহ আপনাকে এইবারে আমরা জাজ হিসেবে দেখবো স্যার, সেই প্রত্যাশা স্যার। তোমার কথা বুঝি না শুনি আমি। স্যার এইবারে আপনাকে জাজ হিসেবে দেখবো স্যার, এটাই আমাদের প্রত্যাশা স্যার। দোয়া করো আমার জন্য, ইনশাআল্লাহ, যদি স্যার হয়, আল্লাহ যদি কপালে রাখে, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কাজটা হলে আমি তোমাদের দিয়ে দেবো নিশ্চয়ই। ওকে, এই জয়, তোমরা নাকি হচ্ছে কি বলতেছো, ক্রিকেট টিম নিছো শুনলাম, তুমি হচ্ছে আর কে যেন, বনি আমিন আর স্যার টিম নিতে চাচ্ছি স্যার আমরা। তো আমাদের স্যার আর কি একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের খেলাগুলো স্যার শুক্র শনিবার দিলে ভালো হয়। মানে অনেক আচ্ছা। সিনিয়র ভাইরা থাকবেন যারা আপাতত কোর্টে নিয়োজিত এবং অনেকে এদের ভিতরে অ্যাডভোকেট হইছে, তো তারা স্যার আর কি সময় দিতে পারবে না শুক্র এবং শনিবার ব্যতীত। আর যে স্যার রুলস রেগুলেশন গুলো তো কিছু জানি না, কিংবা কবে থেকে খেলা শুরু হবে তাও কিছু জানি না। এই বিষয়গুলো নিয়ে স্যার একটু কথা বলার ছিল। আচ্ছা, এখন এটা দেখো, আজকে বোধহয় ওদের একটা মিটিং হওয়ার কথা, আজকে রাতের ভিতরে আমি বলছি শিডিউল ঠিক করে ফেলতে। ঠিক আছে, তো জি স্যার। ওটা একটু দেখো, খেলা শেষে, সরি আজকে ক্লাস শেষে ওদের সাথে একটু যোগাযোগ করো, আমিও কথা বলবো, দেখি যদি শিডিউল ঠিক করে ফেলে। তোমাদের নিশ্চয়ই টিম না দিয়ে তো শিডিউল ঠিক করা যাবে না, তাই না? তোমাদের শিডিউল গুলো কোথায় হবে, এটা তো ইম্পর্টেন্ট। জি স্যার, মানে আমাদের ওনারা বলতেছিল যে শুক্র এবং শনিবার হলে সবচেয়ে বেস্ট হয়, প্রয়োজন আমরা 2 দিনেই সকল খেলা যাই থাকুক আমরা 2 দিনে আর কি শেষ করে দিতাম। ঠিক আছে, ওকে, আচ্ছা দেখো তাহলে, এবার আমরা পড়াশোনায় যাই। হ্যাঁ, ওকে, এখন দেখো টোটাল বলতেছে হু মে অবটেইন স্পেসিফিক পারফরমেন্স, কোন কোন ব্যক্তি স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট নিতে পারে, মানে কে কে ক্লেম করতে পারে। আর সবার আগে সোজা কথা, যে কোনো পার্টি টু দা কন্ট্রাক্ট তো স্বাভাবিকভাবে পারবে। আমি আর জয় চুক্তি করলাম, হয় আমি জয়ের বিরুদ্ধে যাব নাকি জয় আমার বিরুদ্ধে যাবে, যে কোনো একটা কিছু, এটা তো বোঝাই যায়, তাই না? প্রথম অংশ, পার্টিস টু দা কন্ট্রাক্ট ক্যান গো টু দা কোর্ট অ্যান্ড এনফোর্স স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এগেইনস্ট আদার। 2 নম্বর হচ্ছে, এটা ইম্পর্টেন্ট অংশ, হ্যাঁ, এটা একটু দেখো তোমরা, এটা বাংলায় দেখো তাহলে বুঝতে পারবে। রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট, এটা কারা? চুক্তির কোনো পক্ষ মারা গেলে তার উত্তরাধিকারী বা প্রতিনিধি মামলা করতে পারে, তাই না? আমি আর জয় চুক্তি করছি, বাট আমি মারা গেছি, আমি একটা ছেলে রেখে গেছি, তা আমার ছেলে কি করতে পারে? জয়ের এগেইনস্টে মামলা করে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নিতে পারে, তাই না জয়? জি স্যার। জি স্যার। তবে এটার একটা এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে, যদি চুক্তিটি কোনো বিশেষ দক্ষতা হয়, যেমন ছবি আঁকা বা ব্যক্তিগত গুণের উপর ডিপেন্ড করে, তবে তার প্রতিনিধি এটি দাবি করতে পারে না। পারে? বুঝতে পারছি স্যার। না স্যার। আচ্ছা দেখো, স্যার প্রথম আরেকবার কথা একটু বলেন। আচ্ছা উদাহরণটা দেখো, দ্য রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট কি করতে পারে? চুক্তি বলবৎ করাইতে পারে।
অর দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি, মানে আমার 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 সিনিয়র অফিসার যিনি, আমি চুক্তি করছি কোম্পানির হয়ে, আমার সিনিয়র অফিসার আমার পক্ষ থেকে বলবৎ করতে পারে অফ এনি পার্টি দেয়ার টু প্রোভাইডেড দ্যাট, তবে শর্ত আছে যে where learning skill or solvency or any personal quality of such party is material ingredient in the contract. মনে করো আমি একটা ছবি আঁকার চুক্তি করছি, ঠিক আছে জয়? জি স্যার। আমি একটা ছবি আঁকার চুক্তি করছি। এখন ছবি আঁকার চুক্তি যদি আমি করি তোমার সাথে, এখন আমি যদি ছবি না আঁকে মারা যাই, তাহলে তুমি কি আমার বিরুদ্ধে মামলা করে জিততে পারবা? না স্যার। স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্ট পাবা তুমি? না স্যার। পাবা না, স্বাভাবিক কথা, তাই না? তো অল দোজ থিংস যেগুলো পার্সোনাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কারো কারো পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে তোমার রিপ্রেজেন্টেটিভরা কি করতে পারে না, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাইতে পারে না। কারণ কি, সেটা আসলে তার নির্দিষ্ট কোয়ালিটিতে ডিপেন্ড করতেছে না, সেটা আরেকজনের কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু এমন যদি হয় যে আমি আসলে কাজটা করে মারা গেছি, ওই যে আমরা একটা উদাহরণ দেখছিলাম মনে আছে, যে তোমার একটা পেইন্টার সে পেইন্ট করে ফেলছে অলরেডি, পেইন্ট করে হ্যাঁ। তারপরে কি বলতেছে আমি আর দেবো না, তো এইসব ক্ষেত্রে যেটা হয় সেটা হলে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট চাওয়া যায়, কারণ অলরেডি তার পার্ট কমপ্লিট হয়ে গেছে, তখন ওইটা একটা প্রোডাক্ট হয়ে গেছে, ওটা একটা পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ডেন্ট থাকে না, ঠিক আছে জয়? বুঝছো? বুঝতে পারছি স্যার। জি স্যার। ওকে, সো এগুলো দেখবে সব সেম প্রিন্সিপাল, অলমোস্ট সব জায়গাতে একই কথা বলতেছে। তারপরে বলছে হয় দ্য কন্ট্রাক্ট ইজ এ সেটেলমেন্ট অন ম্যারেজ অর কম্প্রোমাইজ অন ডাউটস রাইটস বিটুইন মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। আচ্ছা, এটা এখান থেকে দেখো, তাহলে জিনিসটা বুঝবো ভালো। এই যে দেখো, পারিবারিক সমঝোতা বা বিয়ের নিষ্পত্তির ক্ষেত্রে, ম্যারেজ সেটেলমেন্টের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে কোনো আপোষ মীমাংসা বা বিয়ের সময়ে কোনো দেনা পাওনার চুক্তি হলে সেই চুক্তির মাধ্যমে যারা উপকৃত হওয়ার কথা তারা মামলা করতে পারেন। দেখো, দুই ভাই নিজেদের মধ্যে চুক্তি করলো যে তারা তাদের বৃদ্ধা মায়ের ভরণ পোষণ দেবে। এখন মা চুক্তির কিন্তু কোনো পক্ষ না, তারপরেও সে কি করতে পারে, অ্যাজ এ সুবিধাভোগী হিসেবে দুই ভাইয়ের এগেনস্টে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করার জন্য মামলা করতে পারে। সো ফ্যামিলিতে যদি কোনো ধরনের সেটেলমেন্ট হয়, সেই সেটেলমেন্টে যারা ইন্টারেস্টেড হবে, আই মিন যারা লাভবান হওয়ার কথা, যদিও তারা সরাসরি কোনো চুক্তির অংশ না, তারপরেও ওই যে ব্যক্তিরা তোমার এখানে চুক্তির অংশ, তাদের এগেনস্টে মামলা করে কি করা যেতে পারে, চুক্তিটা বলবৎ করা যেতে পারে। বুঝছো? বুঝতে পারছি স্যার। ওকে, তারপর এটা দেখো। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা 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 তোমাদের হিন্দু ল যারা পড়ছো তারা একটু ভালো বুঝবা। আচ্ছা আচ্ছা, where the contract has been entered into by a tenant for life in due exercise of a power, the reminderman. আচ্ছা, টেনেন্ট মানে কি বলতো? টেনেন্ট মানে প্রজা না? প্রজা কিংবা স্যার ভাড়াটিয়া বলতে পারি। প্রজা বা ভাড়াটিয়া। তো যখন কোনো একজন টেনেন্ট বা ভাড়াটিয়া অলরেডি একটা চুক্তি করছে কার সাথে, তার ল্যান্ডলর্ডের সাথে, ঠিক আছে ঠিক আছে, এখন এই ভাড়াটিয়া মারা গেলে যার তোমার হচ্ছে এই পজিশনে আসার কথা ছিল, সে কি করতে পারে, ওই ল্যান্ডলর্ডের এগেইনস্টে চুক্তিটা বাস্তবায়ন করতে পারে। বুঝছো এবার? মানে এখানে তিনটা টিয়ার, 1 2 3। এখানে যে ভাড়াটিয়া, সে চুক্তি করছিল কার সাথে, ল্যান্ডলর্ডের সাথে, এখন ল্যান্ডলর্ডের এর সাথে। চুক্তি করে মারা গেছে, এখন এর জায়গায় আসার কথা কে, রিমাইন্ডার ম্যান, মানে তারপরে যে আসার কথা সে। তো সে যেটা করতে পারে, ওই ভাড়াটিয়ার এই তোমার ভাড়াটিয়ার হয়ে তোমার ওই মালিকের এগেইনস্টে বা তোমার ওনারের এগেইনস্টে বা ল্যান্ডলর্ডের এগেইনস্টে চুক্তি বাস্তবায়ন করতে পারে। স্যার একটা উদাহরণ দিলে একটু সুবিধা হতো। আচ্ছা, উদাহরণ এখানে আসলে বাংলায় কি উদাহরণ দিছে একটু দেখি আমরা। এখানে যেটা দিছে হচ্ছে আচ্ছা, এখানে উদাহরণটা দেয় নাই ওইরকম, আমি একটু তোমাদের বাংলায় আমি নিজে থেকে দিচ্ছি, ঠিক আছে? একটা উদাহরণ হচ্ছে এরকম হতে পারে যে তোমার হচ্ছে আমাদের এখানে ভাড়াটিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বেসিক্যালি তোমার এই এখন তো একটা লম্বা ডিসকাশন হয়ে যাবে। ল্যান্ড ল যদি তোমরা পড়ে থাকো ভালো করে, তাহলে তোমরা জানবা যে বর্তমানে আমরা সবাই আসলে ভাড়াটিয়া, বুঝছো, গভর্নমেন্টের জি স্যার। জি তো স্যার এখন স্যার। আসলে হ্যাঁ, তোমরা সবাই পড়ছো বোধহয়, সাবলিজের যে ব্যাপার স্যাপার থাকে, মানে জি স্যার। এখন আমরা সবাই হচ্ছে গভর্নমেন্টের এগেইনস্টে কি, ভাড়াটিয়া। এখন গভর্নমেন্ট স্বাভাবিকভাবে আমাকে
আমার জমি হচ্ছে অ্যাকোয়ার করতে হলে তাকে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে, তাই না? আমাকে কম্পেনসেশন দেয়া লাগবে অ্যাকোয়ার করতে হলে। অ্যাকুইজিশন এন্ড রিকুইজিশন অ্যাক্ট 2017 সালের একটা আইন হয়েছে। এখন আমি যেহেতু তোমার গভর্নমেন্টের এগেইনস্টে একটা ভাড়াটিয়া, আমি যতদিন সারা জীবন থাকবো, তো সারা জীবন আমি তো ভোগ করবো, আমি মারা গেলে আমার ছেলে ভোগ করবে। এখন যেটা হয়েছে সেটা হলো, আমি মনে করো অলরেডি একটা গভর্নমেন্টের আন্ডারে চুক্তিতে আছে, তো আমার এগেইনস্টে গভর্নমেন্ট যদি একটা প্রসেস চালু করে তো অ্যাকোয়ার দ্য প্রপার্টি, এখন আমি মনে করো মারা গেছি, তাহলে কি গভর্নমেন্ট এই কম্পেনসেশন দেয়া থেকে রেহাই পাবে? নিশ্চয়ই পাবে না। গভর্নমেন্ট আমি না থাকলে কাকে দেয়া লাগবে? আমার ছেলেকে দেয়া লাগবে। তো গভর্নমেন্ট যদি বলে তোর বাপ মারা গেছে, তোর বাপ কম্পেনসেশন না নিয়ে মারা গেছে, আমরা এখন আর দেবো না, ইটস নট পসিবল। তখন আমার ছেলে কি করতে পারবে? গভর্নমেন্টের এগেইনস্টে কম্পেনসেশনের জন্য মামলা করে ওই টাকাটা আদায় করতে পারবে। বুঝছো? উদাহরণটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জয় বুঝিস নাই নাকি? স্যার জয় লিভ নিছে। জয় চলে গেছে নাকি? আচ্ছা, বাকিরা বুঝছো নিশ্চয়ই। ওকে, আচ্ছা, এই জিনিসটা তোমরা যারা হিন্দু লতে আছো তারা ভালো বুঝতে পারবা, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার হিন্দু ল যারা পড়ছো তারা ভালো বুঝতে পারবা। তোমরা খুব ইজিলি একটা উদাহরণ দিলে বুঝতে পারো। এটা হচ্ছে, মনে করো যে একজন লোক এক্স নামের কোনো ব্যক্তি যদি মারা যায়, হিন্দু, সে মনে করো তার উইডোকে রেখে গেছে। উইডো মানে কি? স্যার বিধবা। তার বিধবা। তার বিধবা কি সারা জীবনের জন্য কি পায়? লাইফ ইন্টারেস্ট পায়, বুঝছো? তার বিধবা কি পায়? সারা জীবনের জন্য লাইফ ইন্টারেস্ট পায়। মনে করো এক্স নামের কোনো ব্যক্তি মারা গেছে, সে একটা উইডো রেখে গেছে এবং একটা ভাই রেখে গেছে। এখন যেটা হবে সেটা হলো, এই যে উইডো, এই উইডো কিন্তু তোমার অ্যাবসোলুট ওনার না। উইডোই সমস্ত সম্পত্তি ভোগ করবে, বাট অ্যাজ এ লাইফ ইন্টারেস্ট হোল্ডার বা লাইফ এস্টেট হোল্ডার, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে অ্যাজ এ ম্যানেজার এই জমিটা নিজের জন্য ব্যবহার করবে। এখান থেকে যত উসুফ্রুক্ট আসবে, যত ইনকাম আসবে, সে নিজের খাতে ব্যবহার করতে পারে। এখন এই উইডো মারা যাওয়ার পরে এটার মালিক হওয়ার কথা কার? ভাইয়ের না? ভাইয়ের তো নিশ্চয়, কারণ উইডো মারা গেলে, হ্যাঁ, উইডো মারা গেলে কিন্তু উইডোর সম্পত্তি নিচের দিকে আসবে না। উইডো মারা গেলে যেটা হবে সেটা হচ্ছে আবার রিভার্ট হয়ে ওপরের দিকে চলে যাবে সম্পত্তি। ওপরের দিকে গিয়ে তখন সম্পত্তি আসলে আর একমাত্র তার এয়ার কে? এই লোকের এয়ার হচ্ছে তার ভাই। তো তাহলে তার ভাই পাবে আলটিমেটলি। এদেরকে বলা হয় রিভার্সনার। রিভার্সনার মানে হচ্ছে সামওয়ান যে আসলে কিছুদিন পর সামথিং টু হ্যাপেন, এদেরকে বলে রিভার্সনার। এই রিভার্সনারদের তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বাস্তবায়ন করার অধিকার আছে, চুক্তি বাস্তবায়ন করার অধিকার আছে। কার পক্ষ থেকে? কারণ দুদিন পরে তার ইন্টারেস্ট আছে না এই জায়গায়, তো তার ইন্টারেস্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আইন বলতেছে যে তারও কি আছে? চুক্তি বাস্তবায়ন করানোর অধিকার আছে। জয় এই জিনিসটা ভালো বুঝবে, কারণ জয়দের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লাই হয় খুব ভালো। বাকিরা বুঝছো কিনা বলো? এই কথা বলো না কেন? আমরা আসলে কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে দুই পার্টির বাইরে কারা কারা চুক্তি নিজের পক্ষে বাস্তবায়ন করতে পারে। কয়েকটা উদাহরণ দেখছি আমরা। তার মধ্যে একটা হচ্ছে এই যে রিভার্সনার। রিভার্সনার কারণ কি? ভাই মারা গেছে, ভাই একটা ভাই রেখে গেছে, একটা উইডো রেখে গেছে তার। উইডো মারা গেলে দুদিন পরে এই সম্পত্তির মালিক হবে এই ভাই। এই জন্য যদি তোমার ভাই কোনো চুক্তি করে যায় কারোর কাছে, তাহলে এই ভাই কি করতে পারে? আরেকটা ভাই কি করতে পারে? তোমার ওই চুক্তিটা বাস্তবায়নের জন্য তাকে চাপ দিতে পারে। উইডো তো পারেই, উইডো তো লাইফ ইন্টারেস্ট হোল্ডার সে, বাট তার সাথে এও পারে। কারণ কি? এ দুদিন পরে কি হবে? এই জমির মালিক হবে, বা হি ইজ এক্সপেক্টিং টু বি দা ওনার। বুঝা গেল? জি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, স্যার এটা আর কত এটা নম্বর সেকশন বললেন? এটা 21 নম্বর সেকশন, এই 23 নম্বর সেকশন পড়তেছি আমরা। আচ্ছা, এটা দেখো, when a public company has entered into a contract and subsequently becomes amalgamated with another public company, মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে একটা কোম্পানি, সরকারি পাবলিক কোম্পানি তো তোমরা বুঝো, কোম্পানি দুই প্রকার, প্রাইভেট এন্ড পাবলিক। পাবলিক হচ্ছে তোমার 7 জন থেকে শুরু করে যখন শেয়ার হোল্ডার আনলিমিটেড পর্যন্ত হয় তখন তাকে পাবলিক কোম্পানি বলে।
একটা পাবলিক কোম্পানি মনে করো আরেকটা পাবলিক কোম্পানি কিনে নিছে তাদের, এই যে হোন্ডা, আর তোমরা দেখো না হিরো হোন্ডা, তো হোন্ডা মনে করো, হিরো হোন্ডার উদাহরণ তো দেখছো, হিরো আলাদা কোম্পানি, হোন্ডা আলাদা কোম্পানি। হিরো মনে করো একটা চুক্তি করছে কারোর সাথে, এখন এই কোম্পানি করছে কি অ্যামালগামেটেড হয়ে হিরো হোন্ডা হয়ে গেছে। এখন তুমি কি বলতে পারো যে তোমরা তো হোন্ডা ছিলা, হোন্ডা হয়ে চুক্তি করছিলা, এখন হিরো হোন্ডা হয়ে গেছে, এখন তোমরা চুক্তি বাস্তবায়ন করতে পারবে না? এমন না। যদি এমন হয় যে পাবলিক কোম্পানি আরেকটার সাথে অ্যামালগামেটেড হয়ে যায়, এই অ্যামালগামেটেড কোম্পানি আরেকজনের এগেইনস্টে বাস্তবায়ন করাই নিতে পারবে। ঠিক আছে? স্যার এটা কি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তোমার সাবসিডিয়ারি একজনের সাথে চুক্তি করছে, এখন তুমি কি করছো কি, তুমি সাবসিডিয়ারিকে একসাথে নিয়ে নিছো তোমার সাথে, পারবা, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে প্রমোটার্স। When the promoters of a public company have, before the incorporation, entered into a contract for the purpose of the company, and such contract is warranted by the terms of the incorporation, the company. জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। জিনিসটা হচ্ছে এরকম যে একটা কোম্পানি অ্যাক্ট যদি তোমরা ভালো করে পড়ে থাকো, তোমরা দেখবা যে একটা কোম্পানি মানে রেজিস্ট্রেশন হওয়ার আগে তারা প্রমোট করে কোম্পানিটা। মনে করে আজকের দিনে রেজিস্ট্রেশন হয়েছে এই তারিখে, ঠিক আছে? তার আগে তারা প্রমোটার দিয়ে প্রমোট করে। প্রমোট করা মানে হচ্ছে তারা ওই শেয়ার কেনার জন্য মানুষজনের সাথে তোমার চুক্তি করে, অথবা জমি কোম্পানি যেহেতু তৈরি হচ্ছে তার মানে তাদের একটা মনে করো যে প্রজেক্ট হাতে নেবে, তারা তারা বিল্ডিং করবে, এই জন্য তারা জমি কেনার জন্য চুক্তি করে। তখনও কিন্তু কোম্পানি তৈরি হয় নাই, এটা মাথায় রাখতে হবে তোমার। কোম্পানি কি আলাদা একটা লিগ্যাল বডি না? কোম্পানি কি আলাদা লিগ্যাল বডি না? কোম্পানি আর ওনার তাদের ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট, এটা মাথায় রাখতে হবে। তো কোম্পানি এখনো তৈরি হয় নাই, কোম্পানি তৈরি হয় নাই তার মানে কি কোম্পানির কোনো এক্সিস্টেন্স নাই। তো কোম্পানি তৈরি হওয়ার আগেই কোম্পানির যে চুক্তিপত্র, মানে কোম্পানির যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, সেখানে বলা হয়েছে তারা কি করবে, তারা হচ্ছে রেলওয়ে কোম্পানি তৈরি করবে। রেলওয়ে কোম্পানি করতে হলে তাদের জমি লাগবে, তাদের রেলের পার্টি লাগবে। তো এইসব জিনিসগুলো কি কোম্পানি হওয়ার আগেই তারা অনেক সময় এই চুক্তিগুলো করে ফেলে তারা, ঠিক আছে? এন্ড যেহেতু চুক্তিগুলো করে ফেলছে, এখন তোমার যেদিনই কোম্পানিটা ইনকর্পোরেটেড হবে তখন কোম্পানি ওই যে যাদের সাথে চুক্তি করছিল তাদের এগেইনস্টে কি করতে পারবে, চুক্তিটা বাস্তবায়ন করতে পারবে। এখন কি মনে করো যে একটা কোম্পানি আর একটা দোকানের সাথে চুক্তি করছে যে আপনারা আমাদের রেলের পার্টি দেবেন, ঠিক আছে? এখন কোম্পানিটা দুদিন পরে ইনকর্পোরেটেড হয়েছে। এখন এই যে কাজটা করছিল কে, একজন প্রমোটার, সে একটা সাধারণ মানুষ। তো ওই যে তোমার হচ্ছে দোকানদার, সে বলতেছে এই তুমি তো কোম্পানি, তুমি তো আলাদা বডি, তোমার প্রমোটার এসে দুদিন আগে চুক্তি করে গেছে, আমি তোমাকে হচ্ছে জিনিস দেবো না, ওই প্রমোটারকে ডাকো, ঠিক আছে? ওই প্রমোটারকে দিলে দেবো, তুমি তুমি বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু এটা এটা ওরা বলতে পারবে না, কারণ কি? কারণ হচ্ছে এই কোম্পানির কাজ যেটা সেটা প্রমোটার দিয়েই করানো হয় নরমালি, এবং প্রমোটাররা যখন তার লিমিটের ভেতর থেকে কাজ করে, উইদিন দ্য লিমিট অফ দ্য ইনকর্পোরেশন, উইদিন দ্য লিমিট অফ দ্য মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, তখন সেসব চুক্তিগুলো কি করা যায়, বাস্তবায়ন করা যায়। তাহলে এখন তুমি রেলওয়ে কোম্পানি, স্বাভাবিকভাবে রেলের পার্টি লাগবে তাদের, তো চুক্তি তো করবেই তারা, সেই বিষয় নেই, চুক্তি করছে তারা। এখন যেহেতু তারা দিতে চাচ্ছে না, এই কোম্পানি কোর্টে যেতে পারবে এবং গিয়ে তাদের এগেইনস্টে বাস্তবায়ন করাতে পারবে। বুঝছো? এই বুঝছো তোমরা? না বুঝলে বলবা। স্যার আরেকবার একটু বুঝান। আরেকবার হচ্ছে তোমার একটা কোম্পানি ফর্ম করার আগে বা ইনকর্পোরেটেড হওয়ার আগে বা রেজিস্ট্রেশন হওয়ার আগে তাদের তোমার কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে হয়। কোম্পানি এখনো তৈরি হয় নাই কিন্তু তারা অলরেডি চুক্তি করে বসে আছে। এন্ড চুক্তিটা কি কোম্পানি নিজে করে না, তারা প্রমোটার দিয়ে চুক্তি করায়। এন্ড চুক্তিগুলা কি, চুক্তিগুলা এমন চুক্তি যেটা আসলে কোম্পানির জন্য জরুরি। কোম্পানি হচ্ছে মনে করো রেলওয়ে কোম্পানি, সে রেলের পার্টি তো কিনবেই, রেলওয়ে কোম্পানির জন্য রেলের পার্টি জরুরি জিনিস। এখন দুদিন পরে যখন কোম্পানিটা ইনফর্ম হবে, কোম্পানিটা রেজিস্ট্রেশন হবে, স্যার তখন ক্লাস 6 মিনিট চলতেছে স্যার। হ্যাঁ শেষ মিনিট, আমি জাস্ট শেষ করবো, আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি। তখন এই কোম্পানি যেটা করতে পারবে সেটা হলো ওই চুক্তিটা বাস্তবায়ন করতে পারবে, যদিও চুক্তিটা সে নিজে করে নাই, চুক্তিটা প্রমোটার দিয়ে করাইছে, ঠিক আছে? এবং অপর পক্ষ যদি ডিনাই করে যে আমি দেব না, তখন এই কোম্পানি কোর্টে গিয়ে কি করতে পারবে, তার বিরুদ্ধে মামলা করতে পারবে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট আমার জরুরি, কারণ আমি এমন একটা চুক্তি করাইছি আমার প্রমোটার দিয়ে যেটা আমি আসলে রিকগনাইজ করি, আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন রিকগনাইজ করে। কিন্তু ওই প্রমোটার যদি এমন কোনো চুক্তি করতো যেটা আসলে কোম্পানির জন্য জরুরি না, সে তার রিপ্রেজেন্টেটিভটা যাইতে পারে না। কিভাবে? মনে করো আমি জয়ের সাথে চুক্তি করছিলাম আমি একটা ছবি এঁকে দেবো, কিন্তু আমি ছবিটা ডিনাই করতেছি আঁকার জন্য।
ঠিক আছে? এখানে কি আমার কোনো পার্সোনাল কোয়ালিফিকেশন ডিপেন্ড করতেছে? সরি, এখানে কি আমি আমার টোটাল একটা পার্সোনাল কোয়ালিটি ডিপেন্ড করতেছে না? মানে আমি চাইলে আঁকতেও পারি, না চাইলে আঁকতে না পারি, ইজন্ট ইট? এই জি ক্ষেত্রে স্যার। তোমার রিপ্রেজেন্টেটিভরা গিয়ে কোর্টে কোনো ধরনের লাভ হবে না, আর জয় গিয়েও লাভ হবে না ultimately। কিন্তু যদি এমন হয় যে আমি অলরেডি জিনিসটা করে ফেলছি, আমার পার্টটা ছবিটা এঁকে ফেলছি, তখন এটা তো আর আসলে কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করবে না, সেটা আসলে অলরেডি একটা প্রোডাক্ট হয়ে যাবে। তখন তোমার প্রিন্সিপাল হোক, পার্টিস হোক, রিপ্রেজেন্টেটিভ হোক, অল দোজ পিপল ক্যান গো টু দ্য কোর্ট অ্যান্ড এনফোর্স দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে বনিয়ামিন, বুঝছো? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা পড়ছিলাম সেটা হচ্ছে বিষয়টা যদি এমন হয় যে আসলে একটা ফ্যামিলি সেটেলমেন্ট। ফ্যামিলি সেটেলমেন্ট মানে ফ্যামিলির লোকজন ঠিক করছে যে আমরা এই কাজটা করব, 2 ভাই মিলে ঠিক করছে আমরা মাকে ভরণ পোষণ দেবো, বা বাবাকে বছরে 10 বছরে তোমার হচ্ছে 1 লাখ টাকা করে ভরণ পোষণ দেবো। বাবা এই চুক্তির কোনো অংশই না, 2 ভাই ঠিক করছে। বাবা চাইলে এই 2 ভাইয়ের এগেনস্টে কোর্টে গিয়ে ওই চুক্তিটা বাস্তবায়ন করাইতে পারে, কারণ ইটস এ ফ্যামিলি সেটেলমেন্ট অ্যান্ড দ্য ইন্টারেস্টেড পারসন ক্যান গো টু দ্য কোর্ট। হতে পারে, বুঝছো এবার? আবার এটা হতে পারে অন এ সেটেলমেন্ট অফ ম্যারেজ। সেটেলমেন্ট অফ ম্যারেজ মানে কি? মনে করো আমি কারোর সাথে বিয়ে করতেছি, আমার শ্বশুর বলছে যে তোমাকে আমি অমুক জিনিস দেবো, শ্বশুর আমাকে দিচ্ছে না। আমি কোর্টে যাইতে পারি শ্বশুরকে এগেনস্টে মামলা করে, যে শ্বশুর বিয়ে দেন, সেটেলমেন্ট করছিলেন, অ্যান্ড দেন। তাই বুঝছো বনি? জি স্যার। ওকে। আর এই দুটো অংশ যেটা বুঝাইলাম সেটা হচ্ছে তোমার, মনে করো রিভার্সনার হচ্ছে তারা। রিভার্সনার মানে হচ্ছে এমন ব্যক্তি যে আসলে এখনো ওনার হয় নাই, 2 দিন পরে ওনার হবে। তাহলে এক্স নামের ব্যক্তি যদি মারা যায়, সে যদি একটা ওয়াইফ রেখে যায় এবং একটা ভাই রেখে যায়, তাহলে হিন্দু ল অনুযায়ী তোমার সমস্ত সম্পত্তি ওয়াইফই পাবে, কারণ ওয়াইফ একটা ছেলের সমান সম্পত্তি পায়। তাহলে একটা ছেলে আর একটা ভাই থাকলে নর্মালি কি ছেলে পায় সবকিছু, তো ওয়াইফ যেটা হবে সেটা হচ্ছে ছেলের মতো সম্পত্তি পুরোটা পেয়ে যাবে। পাওয়ার পর সে কিন্তু এটা বিক্রি করতে পারবে না, সেল করতে পারবে না, মর্টগেজ দিতে পারবে না। তার কাজ হবে শুধুমাত্র উইদাউট ভোগ লিগাল করা। নেসিটি, ভোগ করা। সে লাইফ ইন্টারেস্ট ভোগ করবে, অ্যান্ড সে যেদিন মারা যাবে সেই প্রপার্টিটা আবার ওনারের কাছে ফেরত যাবে। এবং ওনার কাছে ফেরত গেলে এখন তো আমার ইন্টারেস্টেড পার্সন খালি একজন, তার ভাই, তার বউ তো মারা গেছে, তাহলে তার ভাই মালিক হবে, স্বাভাবিক কথা। তো এই যে ভাই, একে বলা হয় রিভার্সনার। রিভার্সনার মানে হচ্ছে এক্সপেক্টেড পার্সন বা এক্সপেক্টিং পার্সন। ঠিক আছে? এই রিভার্সনার কি করতে পারে? এই তার ভাই মনে করো কোনো একটা চুক্তি করে গেছিল কারের এগেইনস্টে, ঠিক আছে, মারা যাওয়ার আগে সে একটা চুক্তি করে গেছিল কারের এগেইনস্টে। এই চুক্তিটা এই ভাইও চাইলে এই ভাইয়ের পক্ষ থেকে বাস্তবায়ন করাইতে পারে। ঠিক আছে, বুঝছো এবার? জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, আর লাস্টের পয়েন্ট যেটা বুঝলাম সেটা একটা পাবলিক কোম্পানি যদি আরেকটা পাবলিক কোম্পানির সাথে অ্যামালগামেটেড হয়ে যায়, তখন নতুন কোম্পানিটা তোমার চুক্তি বাস্তবায়ন করতে পারে, কারণ আগের কোম্পানি একটা চুক্তি করে রাখছিল, সেটাই আসলে নতুন কোম্পানি বাস্তবায়ন করবে। আর লাস্টের পোর্শন যেটা, সেটা হলো তোমার যদি কোনো একটা প্রমোটার, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আসলে কোম্পানি ল এর খুব বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট হচ্ছে এটা যে কোম্পানি ল বলতেছে একটা কোম্পানি তৈরি হওয়ার আগে সে প্রমোশনাল ওয়ার্ক করতে পারে, সে চাইলে চুক্তি করতে পারে, অমুক কিছু করতে পারে। কিন্তু এই চুক্তিগুলো কি সে করতেছে না, তার প্রমোটাররা করতেছে। এখন তার প্রমোটাররা যেহেতু করতেছে, মনে করো আমি একটা কোম্পানি তৈরি করব, আমি সাইম এবং অল দোজ পিপল আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা কি করব, একটা কোম্পানি ফর্ম করব, সাইকেল তৈরি করবো আমরা। এখন সাইকেল তৈরি করার একটা কোম্পানি তৈরি করবো, ভালো কথা। এখন সাইকেল তৈরি করার কোম্পানির জন্য আমাদের তো টাকা দরকার, টাকাটা কই পাবো? আরো একটা পয়েন্ট আছে, আমাদের তো তোমার হচ্ছে সাইকেলের জন্য র মেটেরিয়াল দরকার। চায়না থেকে মনে করো আমাদের সাইকেলের র মেটেরিয়াল আনা লাগবে, ঠিক আছে? এখন আমাদের কোম্পানি তৈরি হয়নি, কোম্পানি আমরা ফোন করবো আগামী বছর 1 তারিখ। ইন দা মিন টাইম আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা এসব কিগুলা জিনিসপত্রগুলা এনে কিনে ফেলি। তো এখন যতদিন না পর্যন্ত কোম্পানি ফর্ম হচ্ছে ততদিন পর্যন্ত তো তোমার হচ্ছে কোম্পানির কোনো এক্সিস্টেন্সই নাই। কিন্তু ইন দা মিন টাইম আমরা করছি কি, আমরা এই সবাই মিলে কয়েকজন প্রমোটার ঠিক করছি, বনিয়ামিনকে, জাহিদুল ইসলামকে, আজমিরিকে বললাম তোমরা সবাই প্রমোটার, তোমরা কোম্পানির হয়ে এই কাজগুলো করো, তোমরা প্রচারণা করো, শেয়ার হোল্ডার জোগাড় করো, বা তোমার হচ্ছে কি বলে এখানকার ইনভেস্টর জোগাড় করো, এবং তোমরা এই যে প্রোডাক্টগুলো এইগুলো কেনার জন্য চুক্তিও করো। এখনো কিন্তু কোম্পানির কোনো খোঁজ নেই। এইভাবেই হয় কোম্পানি ফর্ম। তারপরে কি হলো, তারপরে তোমার হচ্ছে তারা এই কাজগুলো করলো এবং তারা চুক্তিও করলো অলরেডি। 2026 সালের 27 সালের 1 তারিখে আমরা কোম্পানি তৈরি করলাম বা ফর্ম করলাম বা রেজিস্ট্রেশন করলাম। এখন এই যে কোম্পানি যেদিন রেজিস্ট্রেশন হয়েছে, কোম্পানি তখন কি করতে পারে, চাইলে মানে কি, কোম্পানি তো স্বাভাবিকভাবে ওই জিনিসটা চাইবে। কোম্পানি কি করছে, ওই চাইনিজ কোম্পানিকে বা চাইনিজ তোমার ওই
প্রোডাক্টওয়ালাকে বলতেছে আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি দেন, এতদিন দেন নাই, আমাদের এখন কোম্পানি রান করবে। সে বলতেছে আমি দেবো না। কারণ কি? আমি তো তোমার সাথে চুক্তি করে নাই, আমি চুক্তি করেছি তোমার প্রমোটারের সাথে। এটা সে বলতে পারবে না। কারণ কি? এটা বলতেছে কোম্পানির প্রমোটাররা যদি এমন কোনো চুক্তি করে যেটা আসলে কোম্পানির ইনকর্পোরেশনের সাথে কানেক্টেড বা তোমার কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের সাথে কানেক্টেড, সেই চুক্তি কোম্পানিও বাস্তবায়ন করতে পারে। বুঝছো বনি আমি? জি স্যার। স্যার এইখানে যে কোম্পানির কথাগুলো বলা হয়েছে এগুলো কি শুধুমাত্র পাবলিক কোম্পানি হইতে হবে নাকি প্রাইভেট কোম্পানিও হইতে পারবে? আচ্ছা, এইখানে তোমার যেটা বলছে পাবলিক কোম্পানির কথা, এগুলো কিন্তু প্রাইভেট কোম্পানির কথা বলে নাই, ঠিক আছে? তার মানে স্যার প্রাইভেট কোম্পানি হইলে তারা আর এইগুলো এনজয় করতে পারবে না। না, এই রাইট গুলো তারা পাবে না, বুঝতে পারছি স্যার। পাবলিক কোম্পানি। আচ্ছা, 24 নম্বর সেকশনটা একটু দেখো তোমরা, তাহলে বুঝতে পারবা। বলতেছে, আচ্ছা আমি শেয়ার করছি, শেয়ার করি নাই, শেয়ার করি দাঁড়াও। আচ্ছা, বলতেছে পারসনস বার টু দ্য রিলিফ, মানে কোন কোন ব্যক্তি তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাবে না। আমরা তো এখানে দেখলাম কে কে কোন কোন লোক গিয়ে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাইতে পারে। আর 24 বলতেছে কয় ধরনের লোক স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাইলে পাবে না। 24 নম্বর সেকশনে 4 ধরনের লোকের কথা বলা আছে, এটা মনে রাখবো সব। 24-এর 4, এখানে টোটাল কত? 4। ঠিক আছে? তো আচ্ছা, 23-এ 8 আর 24-এ 4। হ্যাঁ, 23-এ 8, 24-এ 4। আচ্ছা, এটা প্রশ্ন হয় অনেক সময় যে 24-এ কতজনের কথা বলা হয়েছে, এগুলো মনে রাখবে, এগুলো বারের ফিল্ডে আসে। এখন কথা হলো এখানে সব থেকে ইজিয়েস্ট যেটা, সেটা আমরা আগে দেখি। এই যে এটা দেখো, who has already chosen his remedy and obtained satisfaction for the alleged breach of contract। মানে তুমি যদি অলরেডি একটা রেমেডি নিয়ে ফেলো, তাহলে তুমি কি আবার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাবা? তুমি না কম্পেনসেশন স্যার। নিয়ে নিছো তার কাছে, তুমি কি আবার পাবা স্পেসিফিক পারফরমেন্স অফ না কন্ট্রাক্ট? স্যার। পাবা না, স্বাভাবিক কথা। তুমি অলরেডি কম্পেনসেশন যেহেতু নিয়ে ফেলছো, ডান, তোমার আসা দরকার নেই কোর্টে, বা কোর্টে গেলে তোমাকে দেবে না। আচ্ছা, বলতেছে এমন কোন ব্যক্তি যে আসলে কম্পেনসেশন পাওয়ারও যোগ্য ছিল না। তাহলে সি তো দেখলাম, সি হচ্ছে যে অলরেডি কম্পেনসেশন নিয়ে ফেলছে, সে আর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাবে না। আর এ বলতেছে এমন কোন ব্যক্তি যে আসলে কম্পেনসেশনই পাইতো না। বুঝছো? এমন কোন ব্যক্তি যে আসলে কম্পেনসেশনই পাইতো না। আচ্ছা, এটা দেখো, এ ইন দ্য ক্যারেক্টার অফ এজেন্ট অফ ফর বি, মানে বি হচ্ছে একজন ব্যক্তি, এ বলতেছে আমি হচ্ছে বি এর কি এজেন্ট, enters into an agreement with C to buy C's house। এ করছে কি? এ বলতেছে ভাই আমি হচ্ছে বি এর এজেন্ট, সি এর সাথে একটা চুক্তি করছে এবং বলছে তোমার বাড়িটা আমি কিনবো। এ হচ্ছে, এ ইজ ইন রিয়েলি অ্যাক্টিং, সে কি করতেছে? নট এজেন্ট ফর বি, বি কিন্তু সে অ্যাকচুয়ালি বি এর কোনো এজেন্টই না। বুঝছো? সে বি এর কোনো এজেন্টই না, সে ফ্রড করছে সি এর কাছে, গিয়ে বলছে কি আমি হচ্ছে বিয়ের এজেন্ট এবং আমি বিয়ের পক্ষ থেকে তোমার বাড়িটা কিনতে চাই, কিন্তু এ আসলে বিয়ের কোনো এজেন্টই না। এখন কি হবে? সে আসলে চাচ্ছে নিজে কিনতে জিনিসটা। এ ক্যান নট এনফোর্স স্পেসিফিক পারফরমেন্স অফ দিস কন্ট্রাক্ট। তো এ এখানে তোমার মনে করো দুদিন পরে সি বলতেছে আমি হাউসটা বিক্রি করবো না তোমার কাছে, তখন এ কোর্টে গিয়ে সি কে বাধ্য করতে পারবে না। এটার কারণ হচ্ছে এটা যে এ হচ্ছে এই ক্ষেত্রে তোমার এমন একটা পজিশনে আছে যে যদি চুক্তিটা ভায়োলেট হয় সে আসলে কোনো রেমেডি পায় না। তো যেহেতু সে কোনো রেমেডি পায় না, তাহলে তোমার সে কিভাবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পায়? কারণ সে তো বেসিক্যালি ফ্রড করছে বিয়ের এগেইনস্টে। বুঝছো? মানে হচ্ছে স্যার, যে ফ্রড করছে সেই হ্যাঁ, হচ্ছে রেমেডি চাইতে গেছিল। হ্যাঁ, যে ফ্রড করছে সেই হচ্ছে সি এর কাছে গেছে, এই সরি কোর্টের ও, কাছে গেছে যে বুঝতে আমার পারছি স্যার। হচ্ছে, হ্যাঁ মানে এ বলতেছে আমি বিয়ের এজেন্ট। এটার পিছনে কারণ আছে বলার, কারণ হচ্ছে সি আসলে বীর পরিচিত লোক মনে করো, ঠিক আছে, অথবা বি সমাজের একটা প্রতিষ্ঠিত লোক। তো এ করছে কি, এ বলতেছে আমি বিয়ের এজেন্ট, আমি হচ্ছে শেঠ রানা প্রসাদ, তার নাম মনে করো, তো যে আমি শেঠ রানা প্রসাদের হয়ে আপনার জমিটা কিনতে চাই।
ঠিক আছে? এখন সি তো স্বাভাবিক কথা, রানা প্রসাদ যেহেতু চাইছে আমি দেবো, বিক্রি করবো, কিন্তু এ আসলে নিজেই কিনতে চাই জমিটা। ঠিক আছে? তো এখন সি যখন জানতে পারছে জিনিসটা, সে ব্রিজ করছে, সে বলছে আমি দেবো না। তখন এই কোর্টে গেছে, কোর্টে গিয়ে বলতেছে আমি জমিটা কিনতে চাইছিলাম, আমাকে জমি চুক্তি হয়ে গেছে, তার সাথে আমার সে এখন চুক্তি বাস্তবায়ন করতেছিলাম, বাস্তবায়ন করান কোর্ট। কোর্ট তাকে দেবে না, কারণ সে তো ক্লিন হ্যান্ডে যায় না। আরো একটা পয়েন্ট, সে আসলে এখানে কোনো ধরনের রেমেডি পায় না, সে তো কম্পেনসেশনও পাইতো না, তো সে কিভাবে স্পেসিফিক পারপাস অফ কন্ট্রাক্ট পায়? বুঝছো? এই বোঝো নাই? জি স্যার। স্যার আরেকটা বার একটু বলেন। আবার বলবো, টুম্পা মনে করো তুমি জয়ের সাথে একটা চুক্তি করছো। টুম্পা, তুমি পরিচয় দিছো তুমি হচ্ছে বনি আমিনের এজেন্ট। মানে বনি আমিন মনে করো সমাজে খুব একটা ধনী লোক, তো জয়কে গিয়ে বলছো আমি বনি ভাইয়ের হয়ে আসছি এখানে, আমি আপনার জমিটা কিনতে চাই। এখন জয় করছে কি, দুদিন পরে যখন জানতে পারছে যে তুমি আসলে কোনো এজেন্ট ফেডেন্ট কিছুই না, তুমি তার সাথে ধোকা করছো, ধোকা দিয়ে তুমি চুক্তি করছো, জয় স্বাভাবিকভাবে কি বলবে? আমি দেবো না জমি, আমি তোমাকে জমি দেবো না, তুমি যা টাকা দিছিলে আমি ফেরত দিচ্ছি। টুম্পা চলে গেছো কোর্টে, গিয়ে বলতেছো আমি জয়ের সাথে চুক্তি করছিলাম জমি কিনবো, জয় তো এখন জমির চুক্তি বাস্তবায়ন করতেছে না। কোর্ট তোমাকে এই ধরনের কোনো ধরনের বাস্তবায়ন করেও দেবে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি আসলে ক্লিন হ্যান্ডে আসো নাই, তুমি এজেন্টই ছিল না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি হচ্ছে এখানে বেসিকলি কোনো ধরনের রেমিডি পাও না, তুমি তো কম্পেনসেশনই পাবা না, তুমি তো নিজেই ফ্রড করে গেছো প্রথমত। বুঝে গেল? জি স্যার। এবং তুমি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এখানে পাবা না। আচ্ছা, তাহলে 2 ধরনের ব্যক্তি আমরা দেখলাম, সি এবং ডি, সরি এ এবং সি। আচ্ছা, ডি নম্বরটা দেখো, who previously to the contract had a notice that a settlement of the subject matter, though not founded on valuable consideration, had been made and was in force। এটা বলতে বোঝাচ্ছে, মনে করো উদাহরণ দিই আমি, বনিয়ামিন এবং জয় তোমরা একটা চুক্তি করছো। বনিয়ামিন বলতেছে আমি জয়কে একটা কি দেবো, একটা জমি দেবো, এবং জয় বলতেছে ঠিক আছে ভাই আমি কিনবো আপনার কাছে, টাকা দিন আমাকে। এখন বনিয়ামিন জয়ের কাছে বিক্রি করার আগেই এই জমিটা অলরেডি টুম্পার কাছে গিফট করে দিছে। ঠিক আছে? এই জমির চুক্তি করার আগেই টুম্পার কাছে কি করে দিছে, সে গিফট করে দিছে। এবং জয় জানে যে অলরেডি এই জমিটা অলরেডি কি হয়ে আছে, গিফটেড হয়ে গেছে আরেকজনের কাছে। ঠিক আছে? তাহলে জয় যতই চেষ্টা করুক কোর্টে গিয়ে যে বনি ভাই আমাকে জিনিসটা দেন, বুঝাই দেন, কোর্ট বাস্তবায়ন করবে না। এখানে যেটা কোর্ট করতে পারে সেটা হলো জয়ের যেহেতু ক্ষতি হয়ে গেছে একটা, বনিকে বলতে পারে বনি তুমি তো ওর সাথে ফ্রড করছো, ওকে কম্পেনসেশন দাও। এর বাইরে তোমার চুক্তি বাস্তবায়ন করে দেবে না, কারণ জয় হ্যাড দ্য নোটিস যে জমিটা অলরেডি আরেকজনের কাছে গিফট করা হয়েছে অথবা সেল করা হয়েছে, হোয়াট এভার ইট ইস। এটা সেল গিফট যাই করা হোক না কেন, আরেকজনের কাছে যদি ট্রান্সফার করে দেওয়া হয় এবং তুমি যদি জানো যে তোমার সাথে চুক্তি করার আগেই জমিটা আরেকজনের কাছে ট্রান্সফার করা হয়েছে, তাহলে তুমি আর কোনো ধরনের রেমিডি এখানে পাবা না, বা কোনো ধরনের রেমিডি বলতে আমি বোঝাচ্ছি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাবা না, অন্য রেমিডি পাইতে পারো। ঠিক আছে, বুঝছো এবার? জি স্যার। জি স্পিকারে অন করে আনমিউট করে কথা বলতে হয়, তো এই জন্য অনেকেই বলে না কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন করে কথা বলতে হয় এই জন্য তোমরা উত্তর দাও না। জি ঠিক আছে, স্যার, কেউ একজন উত্তর দিও অন্তত, তাহলে কারণ বুঝবো আমি ফোন বলছি। হচ্ছে একটু দূরে রেখে বইয়ের সামনে রেখে ওইগুলো মিলাই বা আচ্ছা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো তিনটা পয়েন্ট তো খুব ইজি আছে, তিনটা তো বুঝলা। 4 নম্বর যেটা হচ্ছে who has become incapable of performing or violates an essential terms of the contract on the remains of the perform। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আর বনি চুক্তি করলাম যে তোমার হচ্ছে বনিকে আমি হচ্ছে কি দেবো, 1 লক্ষ টাকা দেবো, বনি আমাকে একটা জমি দেবে। এখন চুক্তি এখনো বাস্তবায়ন হয় নাই, ইন দ্য মিন টাইম আমি দেউলিয়া হয়ে গেছি। আমি যদি দেউলিয়া হয়ে যাই তাহলে কি আমি 1 লক্ষ টাকা বনিকে আর দিতে পারবো? আমার তো সমস্ত সম্পত্তি এখন কোর্ট নিয়ে যাবে। না, পারবেন না। এখন আমি দেউলিয়া হয়ে গেছি, তারপরেও আমি যদি কোর্টে গিয়ে বলি যে বনি ভাইকে বলেন যে ও যেন আমাকে চুক্তি বাস্তবায়ন করে দেয়, ওকে জমি দেয় এবং আমি যেন ওকে টাকা দিই, কোর্ট শুনবে না এসব কথা। কারণ তুমি নিজেই ইনক্যাপেবল অফ পারফর্মিং হয়ে গেছো, তোমার নিজের পারফর্ম করার আর ক্ষমতা নেই, তোমার জমি সব, তোমার টাকা পয়সা সব কোর্ট নিয়ে যাবে 2 দিন পর।
ঠিক আছে? সো আমি গিয়ে কোর্টের কাছে কোনো রেমেডি পাবো, রেমেডি পাইতে পারি, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট পাবো না। তা এটা কি চুক্তি হওয়ার পরে দেউলিয়া হয়েছে নাকি চুক্তি হওয়ার আগে? পরে পরে দেউলিয়া হয়েছে। ওকে যখন চুক্তি হয়েছিল তখন তো তোমার দেউলিয়া ব্যক্তি তোমার কি বলে মানে আমি চুক্তি যখন করছি তখন আমি জানতাম যে আমি দিতে পারবো, বাট পরে দেউলিয়া হয়েছে। আবার এমন হতে পারে যে আমি আগে দেউলিয়া ছিলাম, আমি বনিকে বলি নাই, ঠিক আছে? আমি দেউলিয়া অবস্থাতেই চুক্তি করছি, কিন্তু আমি বনিকে বলি নাই যে আমি দেউলিয়া। এন্ড বনি দুদিন পরে জানতে পারছে যে আমি দেউলিয়া, আমি টাকা পয়সা দিতে পারবো না। তখন বনি বলতেছে আমি ভাই আপনি তো টাকাই দিতে পারবেন না, আপনাকে কি দেবো, টাকা জমি জমা ফেরত দিচ্ছে না সে। তখন আমি যদি কোর্টে যাই তারপরেও আমি রেমেডি পাবো। তা এটা ঠিক কি আছে? শুধুমাত্র ক্রেতা দেউলিয়া হইতে হবে নাকি বিক্রেতাও দেউলিয়া হইতে পারে? যে কেউ হতে পারে, সে যদি তার পার্ট কমপ্লিট করার ইনকেপেবল হয়ে যায়। এখানে দেউলিয়ার পয়েন্ট না, পয়েন্ট বুঝতে হচ্ছে পারছি ইউ স্যার, ক্যান নট পারফর্ম ইউর পার্ট। ঠিক আছে? এমন বুঝতে হতে পারছি পারে, স্যার। মনে করো, আচ্ছা আরেকটা উদাহরণ দেখো। আরেকটা উদাহরণ হচ্ছে বনি করছে কি, বনি আমার সাথে যে চুক্তিটা করছে, জমি, বনি তো বেসিক্যালি আমাকে জমি দেবে, তাই না? বনি তো আমাকে জমি দেবে আর আমি তাকে টাকা দেবো। মনে করো বনি হচ্ছে ওই জমিটা তোমার ইয়ে হয়ে গেছে, তার কি বলে মানে ডেস্ট্রয়েড হয়ে গেছে, পানিতে তলায় গেছে। বনি কি চাইলে আর বলবে, আমাকে বলতে পারবে যে ভাই আপনি টাকা দিতে চাইছিলেন, টাকা দেন, আমি জমি আরেক জায়গায় থেকে আপনাকে এনে দেবো? আমি তো চুক্তি করছিলাম ওই জমির জন্য, ওটাও সে পারবে না। তখন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করতে পারবে। বেসিক্যালি তোমার পার্ট যেটা, সেই পার্টটা তুমি যদি ইনকেপেবল হয়ে যাও তখন আর তুমি গিয়ে কোর্টে গিয়ে রেমেডি পাবা না স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। বুঝছো? বুঝতে পারছি স্যার। ওকে, 24 গেল। স্যার আজকে স্যার এই পর্যন্ত আজকে আর রাখেন করেন স্যার। না স্যার, 10টা 3 আজকে বাজে থাক, গেছে। আজকে অনেক পড়ছি, হ্যাঁ 10টা বেজে গেছে প্রায়। এতগুলা সেকশন একসাথে পড়লে মনেও থাকে না। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটার যে নোটটা সেটা তোমাদের শেয়ার করে দিই, তোমরা দেখো, ঠিক আছে? বাংলাটা সেকশনগুলো শেয়ার করেন স্যার। বাংলাটাই শেয়ার করবো, হ্যাঁ বাংলাটা শেয়ার করি। বাংলাটা পড়লে তোমরা জিনিসগুলো ইজিলি বুঝতে পারবা, ধরতে পারবা। তোমরা একটু প্লিজ এতদিন পর্যন্ত যেগুলো পড়ছি সেগুলো একটু দেখো।